বিশে ঢুকতে শুরু করতে বলছো? বিশে না 30-এ শুরু করতে বলছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জেনেটিক্সের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমাদের আজকে টপিকস আগে থেকে আমরা আলোচনা করেছি যে আমরা আজকে নিউক্লিওটাইড মেটাবলিজম অর্থাৎ পিউরিন, পাইরিমিডিন, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম এবং তাদের সালভেজ ওয়েটা আমরা দেখব। এর আগে গতকালকের ক্লাসে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের বেশ কিছু স্টুডেন্টরা ক্লাসটা ভাবে করতে পারেনি। এর জন্য আমরা আগের ক্লাসের একটু সামারিটা একটু রিক্যাপিচুলেট করব, যেন যারা একটু মিস করেছে তাদের জন্য সহজ হয়। প্লাস আমরা যারা গত ক্লাস করেছি তাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো আবার একটু রিকভারি করে নেওয়া যায়। তো গতকালকে আমরা দেখেছি molecular biology. Molecular biology is the study of biology on molecular level. এখানে মলিকুল বলতে আমরা নিউক্লিক অ্যাসিডকে বুঝছি। আমরা যেমন প্রথম কার্ডে যখন আমরা পড়েছিলাম বায়োমলিকুলস এর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, সেখানে নিউক্লিক অ্যাসিড ও বায়োমলিকুল ছিল। এখানে এই মলিকুল বলতে আমরা মূলত নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস ডিএনএ, আরএনএ এবং তাদের অ্যাসোসিয়েট প্রোটিন। সেজন্য আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি যে molecular biology is the study of biology on a molecular level, including structure, function, makeup of biologically important molecules such as DNA, RNA and protein. Second আমরা পড়েছিলাম genetics. Genetics is the branch of biology concerned with the study of gene, genetic variation and heredity in living organism. জিন, জেনেটিক ভেরিয়েশন এগুলো আমরা পরে আবার ডিটেলস করব। হেরিডিটিটা আমরা একটু দেখব যে হেরিডিটির ডেফিনিশনটা কি। আমরা হেরিডিটি বলতে বাংলায় বংশগতিবিদ্যাকে বুঝি। হেরিডিটি এর দুটো সিনোনিমস আছে, ইনহেরিটেন্স অথবা বায়োলজিক্যাল ইনহেরিটেন্স। ডেফিনিশনটা আমরা এভাবে বলতে পারি, হেরিডিটি ইজ দ্য পাসিং অন অফ ট্রেটস from parents to their offspring. পাসিং অন মানে এটা পাস করে দেওয়া। ট্রেটস বলতে আমরা যে বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে তার পরের পুরুষে আসে, যেমন হাইট, কালার, স্কিনের কালার, আইরিশের কালার, ইভেন তার ইনসুলিন কতটা সিক্রেশন হবে, ইন্টারনাল যে কাজের জন্য যে সমস্ত সিক্রেশন দরকার, এসবগুলোই আসলে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে। তো প্যারেন্টস থেকে তার অফস্প্রিং মানে যে তাদের শুধু সন আর ডটার তা না, তাদের গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার এবং পরবর্তী কয়েক জেনারেশন মানে জেনারেশনটা যেতে পারে, এটাকে আমরা বলি হেরিডিটি। Basis of genetics. There are two macromolecules that form the basis of genetics. DNA, that means deoxyribonucleic acid, and RNA, মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা জেনেটিক্স ডিসকাস করতে গেলে বেসিক্যালি আমরা ডিএনএ আর আরএনএ রিলেটেড ব্যাপারগুলোকেই ডিসকাস করব। এখানে একটু আন্ডারলাইন করে দেখিয়েছি, দুটোই কিন্তু নিউক্লিক অ্যাসিড, একটা ডি একটা আর। একটু জাস্ট সুগারের পার্থক্য থাকার কারণে একটা রাইবো নিউক্লিক অ্যাসিড, এটার ভিতরে রাইবোস সুগার থাকে, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার থাকে, এই জন্য ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে আমরা একটা ডিএনএ এর স্ট্রাকচারে একটু ভিতরের দিকে দেখার চেষ্টা করছি, ডাবল স্ট্যান্ডার্ড থাকে, আর প্রতিটা স্ট্যান্ডে এক একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে অ্যাটাচ থাকে। এই নিউক্লিওটাইড তিনটা জিনিসের দ্বারা গঠিত, নাইট্রোজেনাস বেস, রাইবোস সুগার আর ফসফেট। ঠিক একইভাবে আরএনএর ক্ষেত্রেও
কিন্তু একই জিনিস, শুধু আগে ডিএনএ তে ডাবল স্ট্র্যান্ড, এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড। নিউক্লিক অ্যাসিড কাকে বলি আমরা? আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিডস আর দ্য পলিমার অফ নিউক্লিওটাইড দ্যাট ফর্ম দ্য কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। তাহলে ডেফিনিশন দুটো কথা, কিভাবে এটা তৈরি হয় এবং এটার কাজটা কি। যে নিউক্লিওটাইড, একটা নিউক্লিক অ্যাসিড চেইনে একাধিক নিউক্লিওটাইড থাকে, তিনটা কম্পোজিশন। নিউক্লিওটাইড তাহলে কি? নিউক্লিওটাইড আর দ্য স্ট্রাকচারাল ইউনিট, মনোমার অর বিল্ডিং ব্লক, যে কোনো একটা বলবো। নিউক্লিওটাইডস আর স্ট্রাকচারাল ইউনিটস অর মনোমার of nucleic acids composed of nitrogenous base, pentose monosaccharide 1 or 2, এখানে or হবে 1 or 2 or 3 phosphate group, যে কোনো একটা থাকবে, হয় 1 or 2 or 3। যেমন এই অ্যাডেনিন সুগার যোগ হলে অ্যাডিনোসিন, একটা ফসফেট থাকলে অ্যাডিনোসিন মনোফসফেট, এটা একটা নিউক্লিওটাইড। যদি দুটো ফসফেট হয় তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট, যদি তিনটা হয় তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে তিনটা কম্পোজিশন, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ মনোস্যাকারাইড, 1 or 2 or 3 ফসফেট গ্রুপ। এবার আমরা একটু নাইট্রোজেনাস বেস সম্পর্কে ডিসকাস করব। দু ধরনের নাইট্রোজেনাস বেস আমরা দেখি, পিউরিন নাইট্রোজেনাস বেস আর পাইরিমিডিন নাইট্রোজেনাস বেস। এই বেসগুলো নাইট্রোজেন কন্টেইন করে, এই জন্য নাইট্রোজেনাস বলি। কিন্তু এই বেসগুলো পিউরিন অথবা পাইরিমিডিন রিং বা পিউরিন বা পাইরিমিডিন নামক কম্পাউন্ড থেকে আসে। এর জন্য পিউরিন বেস একটা জিনিস আর পিউরিন কম্পাউন্ড আর একটা জিনিস। এর জন্য আমরা একটু আলাদা করে দেখব পিউরিন কি আর পিউরিন বেস গুলো কি কি। নাইট্রোজেনাস বেসের ডেফিনিশন আমরা বলেছি, নাইট্রোজেনাস বেসেস আর দ্য নাইট্রোজেন কন্টেনিং বেস দ্যাট বিলং টু টু ফ্যামিলিজ অফ গ্রুপস, পিউরিন অথবা অর পাইরিমিডিন, যে কোনো একটা। এই যে আমরা দেখছি এটা একটা পিউরিন কম্পাউন্ড বা পিউরিন রিং, এটার ভিতরে 9টা অ্যাটম থাকে। এই 9টা অ্যাটমের মধ্যে 4টা হচ্ছে নাইট্রোজেনাস, বাকিগুলো কার্বন। আর যখন এই পিউরিনের কিছু মডিফিকেশন হয় তখন এটা ডেরিভেটিভস হয়ে যায়, যেমন অ্যাডেনিন গুয়ানিন, এরা দুজনই এই পিউরিনের ডেরিভেটিভস, তখন এগুলোর নাম হয়ে যায় পিউরিন বেসেস। যেমন এই ছবিটা আমরা দেখছি, পিউরিনের 6 নম্বর পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ অ্যাটাচড হয়েছে, তখন এটাকে আমরা পিউরিন বলবো না, স্পেসিফিক্যালি আমরা বলবো অ্যাডেনিন। আবার পিউরিনের 2 নম্বর পজিশনে অ্যামাইনো গ্রুপ, 6 নম্বর পজিশনে অক্সিজেন, এটা গুয়েনিন। এই জন্য অ্যাডেনিনের কেমিক্যাল নাম আমরা বলি 2 অ্যামাইনো পিউরিন, আর গুয়েনিনকে বলি অ্যাডেনিনকে বলি 6 অ্যামাইনো পিউরিন, গুয়েনিনকে বলি 2 অ্যামাইনো 6 অক্সিপিউরিন। পিউরিন কাকে বলি? পিউরিন ইজ দ্য 9 অ্যাটম হেটারোসাইক্লিক অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ড। আমরা একটু আগে ছবিতে দেখলাম 9টা, এবং হেটারোসাইক্লিক, এক এক অ্যাটম এক এক, কোনোটায় নাইট্রোজেন আছে কোনোটায় কার্বন আছে, এই জন্য হেটারোসাইক্লিক। অ্যারোমেটিক রিং আছে, অর্গানিক কম্পাউন্ড দ্যাট কনসিস্ট অফ এ পাইরিমিডিন রিং ফিউজ টু অ্যান ইমিডাজল গ্রুপ। আমরা যে 9 অ্যাটম দেখেছি এর মধ্যে এখানে আমরা দুটো রিং দেখেছি, দুটো রিং এর মধ্যে এই রিংটা হচ্ছে পাইরিমিডিন রিং আর এটা হচ্ছে ইমিডাজল রিং। তাহলে পিউরিন বেসেস আর ডেরিভেটিভস অফ 9 অ্যাটম অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড। সিম্পলি আমরা বলতে পারি পিউরিন বেসেস আর ডেরিভেটিভস অফ পিউরিন কম্পাউন্ডস অর পিউরিন। পিউরিন বেস যে এক্সাম্পল যদি আমরা দিতে দেই, তো মেজর পিউরিন বেস দুটো, অ্যাডেনিন এবং গুয়েনিন। এছাড়াও হাইপোজেনথিন, জেনথিন নামক দুটো মাইনর পিউরিন বেস আছে, আরো কিছু আছে যেটা যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। এগুলো এর ভিতরে যেমন একটা ইউরিক অ্যাসিড, এটা আসলে পিউরিনের ক্যাটাবলিজমে আসে, এটা আমরা পরে ডিসকাস করব। তাহলে এক্সাম্পল অফ পিউরিন বেসের মধ্যে অ্যাডেনিন বোথ ডিএনএ আর আরএনএ তে থাকে, গুয়েনিন ডিএনএ এবং আরএনএ তে থাকে, আর জেনথিন ও হাইপোজেনথিন এটা আমরা পিউরিন নিউক্লিওটাইডের ক্যাটাবলিজম সময় ডিসকাস করব। অ্যাডেনিনের কেমিক্যাল নাম বলেছি 6 অ্যামাইনো পিউরিন, এই 6 পজিশনে অ্যামাইনো গ্রুপ। গুয়েনিনের 2 পজিশনে অ্যামাইনো, 6 পজিশনে অক্সি, তাহলে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। আর হাইপোজেনথিন, জেনথিন। এবার আমরা আসি সোর্স অফ অ্যাটমস ইন পিউরিন রিং। এটা আমাদের রিটেনে ভাইভায় আসে, আমরা ভাইভাতেও আমাদের স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় আর রিটেনেও আসে।
আমরা ছবিটা যদি দেখি, 1 নম্বর অ্যাটমটা হচ্ছে নাইট্রোজেন, এটা এসেছে অ্যাসপার্টেট থেকে। 2 নম্বর কার্বন এসেছে ফরমাইল টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড থেকে। 3 নাম্বার আর 9 নম্বর নাইট্রোজেন এসেছে অ্যামাইড নাইট্রোজেন অফ গ্লুটামিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। আর 4, 5 কার্বন এবং 7 গ্লাইসিন, এই তিনটে কম্পাউন্ড আসছে গ্লাইসিন থেকে। 4, 5 কার্বন এবং 7 এর নাইট্রোজেন, এটা গ্লাইসিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড এখানে পেলাম আমরা অ্যাসপার্টেট, এখানে পেলাম গ্লুটামিন, এখানে পেলাম গ্লাইসিন। 6 নম্বর অ্যাটম হচ্ছে কার্বন, সেটা এসেছে রেসপিরেটরি কার্বন ডাইঅক্সাইড থেকে। আর 8 নম্বর কার্বন এসেছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট থেকে। তাহলে আমরা যদি লিখতে চাই, গতদিন যারা লিখেছি, আজকে ইন শর্ট আমরা দেখতে পারি। অ্যাটম 1 নাইট্রোজেন আসছে অ্যাসপার্টেট থেকে, অ্যাটম 2 কার্বন এসছে ফরমাইল টেট্রাফলেট থেকে, অ্যাটম 3 আর 9 এর নাইট্রোজেন এসছে গ্লুটামিন থেকে, অ্যাটম 4 এর কার্বন, 5 এর কার্বন আর 7 এর নাইট্রোজেন এসছে গ্লাইসিন থেকে, অ্যাটম 6 এর কার্বন এসছে কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যাটম 8 এর কার্বন এসছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট থেকে। এবার আমরা আসছি পাইরিমিডিন এবং পাইরিমিডিন নাইট্রোজেনাস বেস কি কি আছে। পাইরিমিডিন রিং 6 অ্যাটম কম্পাউন্ড, আর এটা নাইট্রোজেন আছে দুটো, পিউরিনের ছিল 4টা, এটা আছে দুটো। আর এটার নাইট্রোজেনাস বেস সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। Pyrimidine is an 6-atom aromatic heterocyclic organic compound that contain nitrogen atoms at position 1 and 3 in the ring. আমরা একটু আগে ছবিতে দেখিয়েছি 1 আর 3 রিং এ নাইট্রোজেন থাকে। এটা হচ্ছে পাইরিমিডিন। আর পাইরিমিডিনের ডেরিভেটিভ, যেমন দুধ থেকে আমাদের মাখন হয়, ঘি হয়, দই হয়, ঠিক একইভাবে পাইরিমিডিন হচ্ছে মূল প্রোডাক্ট, সেখান থেকে তার ডেরিভেটিভস। যেমন পাইরিমিডিনের 2 পজিশনে যদি অক্সিজেন থাকে আর 4 পজিশনে যদি অ্যামাইনো গ্রুপ থাকে, তাহলে আমরা বলি 2 অক্সি 4 অ্যামাইনো পাইরিমিডিন, যার নাম সাইটোসিন। 2 আর 4 2 পজিশনে যদি অক্সিজেন থাকে, তাহলে 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন, যার আরেকটা নাম ইউরাসিল। আর থাইমিন 2,4 দুই জায়গায় অক্সিজেন আর 5 এ মিথাইল, তাহলে 2,4 মিথাইল, 2,4 অক্সি, 5 মিথাইল পাইরিমিডিন। The pyrimidine base are derivatives of 6-atom aromatic heterocyclic compounds. Cytosine বলেছি 2-oxy-4 অ্যামাইনো পাইরিমিডিন, ইউরাসিল 2,4 ডাইঅক্সিপাইরিমিডিন, থাইমিন 2,4 ডাইঅক্সি 5 মিথাইল। এই 5টা মেজর বেসের ভিতরে একমাত্র থাইমিন এটা মিথাইল গ্রুপ কন্টেইন করে। অনেক সময় এমসিকিউতে এটা আসে ভাইভাতেও, যে মিথাইল গ্রুপ কন্টেইনিং নাইট্রোজেনাস বেস কোনটা, এটা থাইমিন। থাইমিনের বানান এবং প্রনাউন্সিয়েশনটা একটু খেয়াল করতে হবে, THYMINE। এর কাছাকাছি আর একটা প্রনাউন্সিয়েশন আছে থায়ামিন, সেটা কিন্তু ভিটামিন B1, আর বানানটাও ভিন্ন, THIA। অনেক সময় কনফিউজ হয়, এই জন্য অনেক স্টুডেন্টদের একটু সমস্যা হয়, এই জন্য আমরা বলে দিয়েছি। একটা হচ্ছে THYMINE, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর এই থায়ামিন হচ্ছে B1। এক্সাম্পল অফ পাইরিমিডিন বেস সাইটোসিন, এটা ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে, ইউরাসিল এটা আরএনএ তে থাকে, আর থাইমিন ওয়ানলি ডিএনএ তে থাকে। পাইরিমিডিনের কিছু মডিফাইড বেস আছে, এগুলো আন্ডার গ্রাজুয়েট এতটা দরকার নেই, জাস্ট ফিগারটা বা নামটা মিথাইল সাইটোসিন আর ডাইহাইড্রো ইউরাসিল। সোর্স অফ অ্যাটমস অফ পাইরিমিডিন রিংস, এটা পিরিমিডিনের মতো অত জটিল না। 6টার মধ্যে 4টাই অ্যাটম এসেছে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে, একটা এসেছে গ্লুটামিন থেকে, একটা এসেছে কার্বন ডাইঅক্সাইড। পিউরিন পাইরিমিডিনের নাম্বারিংটা আমি আগেও বলেছিলাম, দুটোর একটা মিল আছে, এই কার্বনটা দুই ক্ষেত্রেই কার্বন 2, আর পিউরিনের ক্ষেত্রে এটা ছিল 3, এটা ছিল 4, এভাবে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ছিল। আর পাইরিমিডিনের ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ, এটা যদি 2 হয় এটা 3, 4, 5, 6, এটা হচ্ছে 1। তাহলে 4, 5 এটা হচ্ছে
2 3 4 5 6 কার্বনের অ্যাটম, কার্বন অ্যাটম এবং 1 এর নাইট্রোজেন অ্যাটম, এই চারটে এসেছে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে, আর 2 কার্বন এসেছে কার্বন ডাইঅক্সাইড থেকে, আর 3 নাইট্রোজেন এসেছে গ্লুটামিন থেকে। সেটাই আমরা এখানে লিখেছি, অ্যাটম 1 এর নাইট্রোজেন আর 4 5 6 এর কার্বন এসেছে অ্যাসপার্টেট থেকে, অ্যাটম 2 এর কার্বন এসেছে কার্বন ডাইঅক্সাইড থেকে। আমরা যারা লিখতে চাই জাস্ট একটা ড্যাশ দিয়ে লিখলেই হবে। আর অ্যাটম 3 এর নাইট্রোজেন এসেছে গ্লুটামিন থেকে। সোর্স অফ অ্যাটমস ইন পিউরিন রিং এন্ড সোর্স অফ অ্যাটম অফ পাইরিমিডিন রিং দুটোই একটু গুরুত্বপূর্ণ, রিটেন এবং ভাইভা আসে। তাহলে আমরা নিউক্লিওটাইডের তিনটে কম্পোনেন্টস এর মধ্যে আমরা নাইট্রোজেন বেস আমরা ডিসকাস করলাম, নাইট্রোজেন আর বেস। এবার হচ্ছে সুগার। সুগারের প্রথম ফিগারটা একটু আমরা দেখব। আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছি আমরা দেখেছি পেন্টোজ মনোস্যাকারাইডের মধ্যে রাইবোজ আর রাইবুলোজ, এর মধ্যে রাইবোজটা হচ্ছে অ্যালডোজ, অর্থাৎ কার্বন 1 এ যদি অ্যালডিহাইড গ্রুপ, তো এই কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, এই কার্বন 2 তে হাইড্রোক্সিল গ্রুপ, অবশ্যই সেটা রাইবোজ সুগার। কিন্তু এইখান থেকে যদি অক্সিজেনটা রিমুভ হয়ে ওনলি হাইড্রোজেন থাকে, তাহলে 2 পজিশন থেকে অক্সিজেন রিমুভ, এই জন্য ওই সুগারটার নাম হয়ে যায় 2 ডিঅক্সি রাইবোজ সুগার। ডি সুগার কেন, আমরা এটা ফার্স্ট কার্ডেই পড়েছি, আমাদের ডি বলার দরকার নেই, আমাদের শুধু রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এবার দুটো কম্পোনেন্টস আমরা পেলাম, নাইট্রোজেনাস বেস এবং সুগার। এই দুটোর মধ্যে অ্যাটাচমেন্টটা কিভাবে হবে আমরা দেখেছি। পিউরিনের ক্ষেত্রে 9 অ্যাটম, পাইরিমিডিনে 6 অ্যাটম, আর এখানে 5 অ্যাটম। ওখানে 1 2 নাম্বারিং, এখানে 1 2 নাম্বারিং, দুটোর জন্য কনফিউজ না হয় এই জন্য এর ক্ষেত্রে নাম্বারিং করা হয় 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। তাহলে ডিএনএ হোক বা আরএনএ হোক, অর্থাৎ রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার, অ্যাটাচমেন্ট হবে 1 প্রাইম কার্বনের সাথে, এটাও 1 প্রাইম কার্বনের সাথে। তাহলে সুগার ইন নিউক্লিক অ্যাসিড, রাইবোজ সুগার ইন আরএনএ, আর ডিঅক্সি রাইবোজ সুগার ইন ডিএনএ। অ্যাটাচমেন্ট একটু আমি বলেছি 1 প্রাইম কার্বনের সাথে, 1 প্রাইম, 1 প্রাইম। এবং এটা অ্যাডেনিন হোক বা গুয়েনিন হোক, অর্থাৎ পিউরিন বেজের 9 অ্যাটমের সাথে 9, তাহলে বন্ডটাকে আমরা বলতে পারি 1 প্রাইম 9 গ্লাইকোসাইডিক বন্ড, যেহেতু এটা সুগারের সাথে বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে the atom in the rings of bases are numbered 1 to 6 in pyramid, আমি একটু আগেই বলেছি, আর 1 to 9 in purines, আর the carbon in the pentose are numbered 1 prime to 5 prime। তাহলে পিউরিনে 1 to 9 নাম্বারিং এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, পাইরিমিডিনে 1 to 6 এটা ক্লকওয়াইজ, আর রাইবোজ সুগার অথবা ডিঅক্সি রাইবোজ সুগারে এটা 1 প্রাইম টু 5 প্রাইম, এটাও ক্লকওয়াইজ, এটাই ক্লকওয়াইজ। তাহলে পিউরিন নিউক্লিওসাইড এবং পাইরিমিডিন নিউক্লিওসাইড। পিউরিন যেহেতু দুটো, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়েনিন, তো অ্যাডেনিনের সাথে যখন সুগার যোগ হবে তখন নিনটা পরিবর্তনে ওসাইন চলে আসবে। যে অ্যাডেনিনের সাথে সুগার, এটা ছিল অনলি অ্যাডেনিন, যখন সুগার নাম হয়ে যাবে অ্যাডিনোসাইন। এটাও রাইবোজ সুগার কিন্তু এটা ডিঅক্সি রাইবোজ সুগার, এই জন্য ডিঅক্সি অ্যাডিনোসাইন। এটা গুয়েনিন, এর সাথে রাইবোজ সুগার গুয়ানোসিন, এটা গুয়ানিন, এটার সাথে ডিঅক্সি রাইবোজ সুগার ডিঅক্সি গুয়ানোসিন। তাহলে আমরা দেখলাম পিউরিনের ক্ষেত্রে নাইট্রোজেন বেসের নামের প্রথম 3টা বা 4টা অক্ষরের পরে ইনের পরিবর্তে ওসাইন বসায় দিলে নিউক্লিওসাইড হয়ে যায়। কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে এটা হচ্ছে সাইটোসিন, কিন্তু সে যখন সুগারের সাথে বাইন্ড করলো নাম হয়ে গেল সাইটোডিন, অর্থাৎ সাইটোসিনের সাইট পর্যন্ত ঠিক থাকবে, ওসিনের পরিবর্তে ইডিন, IDIN। তাহলে সাইটোসিন যদি রাইবোজ সুগার এর সাথে বাইন্ড হয় নাম হয়ে যায় সাইটিডিন। এই সাইটোসিন যদি ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে বাইন্ড হয় নাম হয়ে যায় ডিঅক্সিসাইটিডিন। এই
সাইটিডিন সাইটোসিন পর্যন্ত ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, কিন্তু ইউরাসিল অনলি আরএনএ তে থাকে। এর জন্য ইউরাসিলটা শুধু বাইন্ড করবে রাইবোজ সুগারের সাথে, এবং একইভাবে ইউরাসিল ইউআর পর্যন্ত ঠিক থাকবে, পরে আসিলের পরিবর্তে হয়ে যাবে ইডিন, ইউরিডিন। আর থাইমিন, থাইমিন যেটা, এই থাইমিনটা এটা যুক্ত হবে ডিঅক্সি সুগারের সাথে, যেহেতু এটা ডিএনএ তে থাকে, এটারও প্রথম থাইম পর্যন্ত ঠিক থাকবে, তারপর ইডিন। তাহলে আমরা দেখছি যত পাইরিমিডিন নিউক্লিওসাইড আছে সবগুলো শেষে ইডিন, ইডিন, ইডিন। আর পিউরিন নিউক্লিওসাইডের শেষে ওসাইন। একটা ব্যতিক্রম আছে, এটা আমরা পরে বলবো। এখন আমরা এই যে বন্ড করলাম, এটা একটু আগেও বলেছি, 1 প্রাইম পিউরিনের ক্ষেত্রে করেছিলাম 1 প্রাইম আর পিউরিনের 9 এর সাথে, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে এই 6 অ্যাটমের 1 এর সাথে। তাহলে এই জায়গায় গ্লাইকোসাইডিক বন্ডটা হচ্ছে 1 প্রাইম টু 1 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে পিউরিন নিউক্লিওসাইডে ছিল 1 প্রাইম টু 9 গ্লাইকোসাইডিক বন্ড, আর পাইরিমিডিন নিউক্লিওসাইডে হচ্ছে 1 প্রাইম টু 1 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে পেন্টোজ সুগার ফর্ম n glycosidic linkage with the pyrimidine and purine to form the nucleoside. তাহলে নিউক্লিওসাইড আমরা দেখলাম, nucleoside are the compound composed of a purine or pyrimidine base and a ribose or deoxyribose sugar. In a nucleoside, a sugar is attached in beta linkage at N9 of purine base and N1 of pyrimidine base respectively. আগে আমি বলেছি N1 of pyrimidine base আর N9 of purine base। নিউক্লিওসাইডের ডেফিনিশনটা আমরা বলেছি। তাহলে আমরা মেজর এই দুটো অ্যাডিনিন এবং গুয়ানিন থেকে নাইট্রোজেনাস বেস পাই, অ্যাডিনোসিন আর গুয়ানোসিন। আবার অ্যাডিনিন আর গুয়ানিনের সাথে যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয়, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসাইন, ডিঅক্সি গুয়ানোসাইন। তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন থেকে 4টা নিউক্লিওসাইড, ঠিক একই। কিন্তু ইউরাসিল যেটা যেহেতু আরএনএ তে থাকে, এটা থেকে একটাই নিউক্লিওসাইড ইউরিডিন, আর সাইটোসিন থেকে সাইটিডিন আর ডিঅক্সিসাইটিডিন। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন থেকে 6টা নিউক্লিওসাইড, এর সাথে ইউরাসিলের ইউরিডিন আর থাইমিনেছে ডিঅক্সিথাইমিডিন। এই 8টা মেজর নিউক্লিওসাইড আমরা 5টা নাইট্রোজেনাস বেস থেকে পেলাম। আর দুটো আমরা যেটা বলেছিলাম মাইনর পিউরিন বেস, এর ভিতরে জ্যানথিন, সেটা রাইবোজ সুগার সাথে মিলে জ্যানথোসিন হয়, আর হাইপোজ্যানথিনটা রাইবোজ সুগার সাথে মিলে আয়োনোসিন। এটা এখন প্রয়োজন নেই, যখন আমরা মেটাবলিজম দেখবো তখন আমরা দেখব। এগুলো আমি বলেছি, অ্যাডেনিন থেকে অ্যাডিনোসিন, ডিঅক্সি অ্যাডিনোসিন, গুয়ানিন থেকে গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, জ্যানথিন থেকে জ্যানথোসিন, হাইপোজ্যানথিন থেকে আয়োনোসিন, সাইটোসিন থেকে সাইটিডিন, ডিঅক্সিসাইটিডিন, ইউরাসিল থেকে ইউরিডিন, থাইমিন থেকে ডিঅক্সিথাইমিডিন। এবার আসি আমরা ভাইভাতে যেটা প্রায় আসে, ফাংশন অফ নিউক্লিওসাইডস অথবা ইম্পর্টেন্স অফ নিউক্লিওসাইডস। আমরা যদি একটা ওয়ালের কথা চিন্তা করি, একটা ওয়াল, এটা মূলত ব্রিক্স হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিট। হ্যাঁ, তো ব্রিক্স গুলোকে আমরা ওয়ালের মনোমার বা স্ট্রাকচারাল ইউনিট বলি। তো ব্রিক্স এর মূল কাজ এই ওয়ালটা তৈরি করা এবং ওয়ালের মাধ্যমে আরো কনস্ট্রাকশন তৈরি করা। ঠিক একইভাবে আমরা যে নিউক্লিওসাইড গুলো করেছিলাম, এই নিউক্লিওসাইড গুলো ততক্ষণ পর্যন্ত নিউক্লিক অ্যাসিড করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ফসফেটের সাথে অ্যাটাচ না হবে। তাহলে নিউক্লিওসাইড ফর্মস ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিওটাইডস। তাহলে নিউক্লিওসাইডের মূল কাজই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিওটাইড তৈরি করা। আমরা একটু আগে 10টা নিউক্লিওসাইড দেখেছি বা 8টা দেখেছি, সেই 8টা মেজর নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড তৈরি হবে কিভাবে? বাই জয়েনিং উইথ 1 or 2 or 3 phosphate by an ester linkage। জয়েনিংটা হবে এস্টার লিঙ্কেজের মাধ্যমে। ছবিটা একটু দেখবো আমরা। এই যে এস্টার লিঙ্কেজ। কেন আমরা এস্টার লিঙ্কেজ বলছি? কারণ এটা ফসফেটটা আসছে ফসফরিক অ্যাসিড থেকে, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপ ছিল অ্যালকোহলিক গ্রুপ। অ্যালকোহলিক গ্রুপ আর অ্যাসিডিক গ্রুপের যে
ভিতরে যে বন্ড হয় এটাকে আমরা এস্টার লিঙ্কেজ বা এস্টার বন্ড বলি। একটা জিনিস খেয়াল করা দরকার, আমাদের নাইট্রোজেন বেজের সাথে সুগারের বন্ড হয়েছিল 1 প্রাইম কার্বনের সাথে, আর এখানে সুগারের সাথে ফসফেটের বন্ড হবে 5 প্রাইম কার্বন। তাহলে নিউক্লিওসাইডের মূল কাজটাই হচ্ছে ইট ফর্ম ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিওটাইডস। এছাড়া আমাদের ক্লিনিক্যাল সাইডে যারা আছে বা পজিশনেও অনেক সময় এটা জিজ্ঞাসা করা হয় যে নিউক্লিওটাইডস এর কোনো থেরাপিউটিক্যাল ইউজ বা ক্লিনিক্যাল ইউজ আছে কিনা। আন্ডার গ্রাজুয়েটের জন্য এটা ম্যান্ডেটরি না, বলতে পারলে ভালো মার্ক পাবে, আর ক্লিনিক্যালের জন্য এটা প্রয়োজন। নিউক্লিওসাইড থেকে আবার কিছু ডেরিভেটিভস বা অ্যানালগ তৈরি হয় যেগুলো আমরা ড্রাগ হিসেবে বিভিন্ন ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। যেমন আমি একটা চার্ট দেখাচ্ছি, এইচআইভি, হেপাটাইটিস বি, এইচআইভি, এই সমস্ত ডিজিজ কন্ডিশনে এই ড্রাগগুলো ইউজ করা হয়। এবং এই ড্রাগগুলো অ্যাকচুয়ালি এই যে নিউক্লিওসাইড অ্যাডিনোসিন তার অ্যানালগ, সাইড ডিঅক্সিসাইটিডিন তার অ্যানালগ, ডিঅক্সিগুয়ানোসিনের অ্যানালগ, ডিঅক্সিথাইমিডিনের অ্যানালগ, ডিঅক্সিইউরিডিনের অ্যানালগ। এছাড়াও আর একটা আছে, এটা আমরা প্রায় ইউজ করে থাকি, অ্যাসাইক্লোবিন। এটাও একটা নিউক্লিওসাইডের অ্যানালগ। সেই হিসেবে আমরা দ্বিতীয় ফাংশনটা বলতে পারি ইন মেডিসিন সেভার নিউক্লিওসাইডস অ্যানালগস, যেমন অ্যাসাইক্লোবিন, ডাইড্যানোসিয়ন, এগুলো ইউজড ইন অ্যান্টিভাইরাল অথবা অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে নিউক্লিওসাইড আমরা মোটামুটি শেষ করলাম। আমাদের যদি শর্ট নোট অফ নিউক্লিওসাইড আসে তাহলে আমরা প্রথমে নিউক্লিওসাইডের ডেফিনিশনটা দিব, তারপর নিউক্লিওসাইডের কম্পোজিশন বা স্ট্রাকচারটা দিব, কিভাবে নিউক্লিওসাইড গঠিত হয়, তারপর নিউক্লিওসাইড পাঁচটা মেজর নাইট্রোজেনাস বেস থেকে যে 8টা নিউক্লিওসাইড হয়, আর যদি মাইনরটাও দিই তাহলে 10টা হবে, আর এরপরে ফাংশন, এর দুটো ফাংশন। তাহলে আমাদের নিউক্লিওসাইড শেষ। এরপর নিউক্লিওসাইডের ফাংশনের মধ্যে আমরা বলেছি নিউক্লিওসাইড দিয়ে আমরা নিউক্লিওটাইড তৈরি করি। তাহলে সেকেন্ড আমরা চলে আসবো নিউক্লিওটাইড। এটাও অনেক সময় শর্ট নোট আসে অথবা ভাইভাতে তো প্রায় জিজ্ঞাসা করা হয়। নিউক্লিওটাইড যে নিউক্লিওসাইড ছিল তার সাথে 5 প্রাইম কার্বনের সাথে যখন ফসফেট যুক্ত হয়েছে, এটা নিউক্লিওটাইড। ডেফিনিশনটা আগেও বলেছি, nucleotide are the compound composed of a purine or pyrimidine nitrogenous base and a ribose or deoxyribose sugar, আর তার সাথে 1 or 2 or 3 phosphate group। ডেফিনিশন আগেই বলেছি এটা। নিউক্লিওটাইডস যে প্রোডিউস হয় কিভাবে, ফসফোরাইলেশন, that means addition of phosphate group to nucleoside by a specific kinase in the cell on the sugar primary alcohol group। এখানে সুগারে অ্যালকোহল গ্রুপ ছিল, CH2OH ছিল, এই জায়গায় এই বন্ডটার মাধ্যমে হয়। ফসফেট অ্যাডেড টু নিউক্লিওসাইড থ্রু এস্টার বন্ড। এস্টার বন্ড এখানে ছিল গ্লাইকোসাইডিক বন্ড, সুগারের সাথে নাইট্রোজেনাস বেস ছিল গ্লাইকোসাইডিক বন্ড, আর সুগারের সাথে ফসফেট হবে এস্টার বন্ড, আমি একটু আগে বলেছি, অথবা এস্টার লিঙ্কেজ। যদি আমরা এক্সাম্পল অফ নিউক্লিওটাইড দিতে চাই, এক্সাম্পল অফ নিউক্লিওটাইড যদি দিতে যাই তাহলে আমরা অ্যাডিনোসিন যে নিউক্লিওসাইড ছিল সেখান থেকে এএমপি, এডিপি, এটিপি, আবার ডিঅক্সি অ্যাডিনোসিন থেকে ডিএএমপি, ডিএডিপি, ডিএটিপি। তার মানে অ্যাডেনিন থেকে 6টা নিউক্লিওটাইড, অ্যাডেনিন থেকে 2টো নিউক্লিওসাইড, অ্যাডিনোসিন, ডিঅক্সি অ্যাডিনোসাইন, আর 6টা নিউক্লিওটাইড। ঠিক একইভাবে গুয়ানিন থেকে 2টো নিউক্লিওসাইড, গুয়ানোসিন, ডিঅক্সিগুয়ানোসিন, আর নিউক্লিওটাইড 3 আর 3 6টা। ঠিক একইভাবে সাইটোসিন থেকে 2টো নিউক্লিওসাইড, সাইটিডিন, ডিঅক্সিসাইটিডিন, আর এটা থেকেও নিউক্লিওটাইড 6টা। তাহলে 3টা নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থেকে আমরা 18টা নিউক্লিওটাইড পাই। আর ইউরাসিল থেকে আমরা নিউক্লিওসাইড পাই একটা, এর নিউক্লিওটাইড 3টা। ঠিক একইভাবে থাইমিন, এটার নিউক্লিওসাইড একটা, নিউক্লিওটাইড 3টা। তাহলে 18 আর 3 21 আর 3 24।
মূলত এই আমরা 5টা নাইট্রোজেনাস বেস থেকে 24টা নিউক্লিওটাইড থাকে। পরীক্ষায় ভাইবা জিজ্ঞেস করলে এক্সাম্পল অফ নিউক্লিওটাইড বললে আমরা প্রথম যেগুলো ইম্পর্টেন্ট 2-4টে বললেই হবে। এএমপি, এটিপি, এএমপি, জিএমপি, এটিপি, এডিপি। আর এমনিতে টোটাল কতটা হয় এটা বোঝার জন্য আমরা 4টা দিলাম। নিউক্লিওটাইড যেহেতু অনেক সময় শর্ট নোট আসে, তো আমরা যেমন ডেফিনিশন, স্ট্রাকচার, এক্সাম্পল দিলাম। কখনো কখনো এই পয়েন্টটা দিলে মার্ক বেশি পাওয়া যায়, কিন্তু ম্যান্ডেটরি না। এটা নিউক্লিওসাইড আরবিসি তে অ্যাডেনিন নিউক্লিওটাইডসটা বেশি থাকে আরবিসি তে। লিভার সেল এবং আদার টিস্যুতে ইউডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকুরোনিক অ্যাসিড, এনএডি, এনএডি টু এনএডিএইচ, এই নিউক্লিওটাইড গুলো। এই ফাংশনটা আমি ডিস্ট্রিবিউশনটা যদি আমরা এখানে বুঝে নিই, তাহলে আমরা দেখব যে লিভারের মধ্যে ইউডিপি গ্লুকোজ থাকে। আমরা যখন মেটাবলিজম পড়েছিলাম তখন গ্লাইকোজেন সিনথেসিসে কিন্তু ইউডিপি গ্লুকোজ প্রয়োজন পড়েছিল। আবার কনজুগেশনের জন্য ইউডিপি গ্লুকুরোনিক অ্যাসিড প্রয়োজন পড়েছিল। আবার মেটাবলিজমের কোএনজাইম হিসেবে এনএডি, এনএডিএইচ প্রয়োজন পড়েছিল। তাহলে ডিস্ট্রিবিউশনের পরে নিউক্লিওটাইডস এর কিছু প্রপার্টি দিয়েছে, এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য। নিউক্লিওটাইডস এ যেহেতু ফসফেট গ্রুপ থাকে, এই জন্য এটা ওয়াটার সলিবল, অ্যাকুয়াস সলিউশনে হাইলি সলিবল। নিউক্লিওসাইডের ভিতরে পিউরিন নিউক্লিওসাইড গুলো অ্যালকালিতে স্টেবল, কিন্তু অ্যাসিড আর টেম্পারেচারে ডাইলুটেড অবস্থায় পাওয়া যায়। নিউক্লিওটাইডস গুলোকে সেপারেট করা যায়। এই যে আমরা নিউক্লিওটাইডস এডিপি, এটিপি, এএমপি, জিএমপি, বিভিন্ন নিউক্লিওটাইড কোনটা কেমন, এটাকে আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে সেপারেট করতে পারি। ক্রোমাটোগ্রাফি নামক একটা মেকানিক্যাল মেথড আছে, সেই মেথডের মাধ্যমে লেয়ারে আমরা বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড পাই। এই এক ধরনের নিউক্লিওটাইড, এটা 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 নিউক্লিওটাইড। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিওটাইড স্ট্রংলি অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট রে, so it can be easily detectable, এটার অ্যাবজর্বেন্স 260 ন্যানোমিটার। এগুলো তো আমি আগে বলেছি প্রপার্টিটা জাস্ট রিটেনে মার্ক বাড়ানোর জন্য, বা কখনো কখনো ভাইভাতে যারা ভালো মার্ক পেতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট। আর পিউরিন হ্যাজ এ স্ট্রঙ্গার অ্যাবজর্পশন ক্যাপাসিটি ফর পাইরিমিডিন। এরপরে ফাংশন, এটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি নিউক্লিওটাইডের 3টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডেফিনিশন, 2 নম্বর স্ট্রাকচার এবং এক্সাম্পল, আর 3 হচ্ছে ফাংশন। এটা রিটেন ভাইভাই দুই ক্ষেত্রেই ডিসকাস হয়ে থাকে, রিটেন ভাইভাই দুই ক্ষেত্রেই কোশ্চেনটা এসে থাকে। আমরা যদি ফাংশন বা ইম্পর্টেন্স যেভাবেই আমরা বলি, প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাংশনটা, সেটা হচ্ছে বিল্ডিং ব্লক অর মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। আমরা জেনেটিক্স এর মধ্যে পড়ছি এবং আমরা দেখেছি ডিএনএ এবং আরএনএ এই দুটোই তৈরি হয় তাদের নিউক্লিওটাইড দ্বারা। এর মধ্যে রাইবোনিউক্লিওটাইডস আর দ্য মনোমার অফ আরএনএ, আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আর দ্য মনোমার অফ ডিএনএ। এই নিউক্লিওটাইডের আরো অনেকগুলো ফাংশন আছে, কিন্তু আমরা প্রথমে এই ফাংশনটাই দেওয়ার চেষ্টা করব। ইট ইজ দ্য বিল্ডিং ব্লক অর মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। Second, nucleotides can act as high energy intermediates, ATP, ADP, এরকম বিভিন্ন যে হাই এনার্জি ইন্টারমিডিয়েটস আছে, and thus it participates in energy metabolism. যেমন আমরা মাসল কন্ট্রাকশন করি, সেখানে এনার্জি দরকার হয়, সেখানে এটিপি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আমরা ফাংশনটা বলতে পারি, nucleotides can act as high energy intermediates and participates in energy metabolism. তাহলে প্রথমটা আমরা বললাম মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, সেকেন্ডটা বললাম আমরা ইট পার্টিসিপেটস ইন এনার্জি মেটাবলিজম অ্যাজ এনার্জি ইন্টারমিডিয়েটস। থার্ড, আমরা মেটাবলিজমের সময় দেখেছি কোএনজাইম, বিভিন্ন এনজাইমের কোএনজাইম প্রয়োজন, এনএডি, এফএডি, এফএমএন, কোএনজাইম এ, এগুলো তৈরির ক্ষেত্রে নিউক্লিওটাইডস একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন। আমরা নামের মধ্যেই দেখছি নিকোটিনামাইড, অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন, এটাও অ্যাডিনোসিন, এখানে অ্যাডিনোসিন আছে, এখানেও অ্যাডিনোসিন। তাহলে বিভিন্ন কোএনজাইমের ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, এই জন্য 3 নাম্বার পয়েন্ট দিয়েছি, নিউক্লিওটাইডস আর কম্পোনেন্টস অফ মেনি কোএনজাইমস। কয়েকটি ইম্পর্টেন্ট কোএনজাইম দিলাম যেগুলোর মধ্যে নিউক্লিওটাইডস থাকে, সবগুলোর মধ্যে না কিন্তু। তাহলে প্রথম আমরা বলেছিলাম মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, সেকেন্ড বলেছি পার্টিসিপেট ইন এনার্জি মেটাবলিজম, থার্ডটা কম্পোনেন্টস অফ মেনি কোএনজাইম, মেনি
কোএনজাইম। 4 নম্বর, এটা আমরা ফিজিওলজিতেও দেখেছি, আমাদের এন্ডোক্রাইন কার্ড ডিসকাসের সময় আমরা দেখেছি যে কিছু ফিজিওলজিক্যাল প্রসেসে এই নিউক্লিওটাইড গুলো মেডিয়েটর হিসেবে কাজ করে। যেমন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, আমাদের যে হরমোন গুলো কাজ করে তাদের ভিতরে অনেকগুলো হরমোন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করে। সেখানে আমরা পড়েছি সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, এগুলো সেকেন্ড মেসেঞ্জারে। সাইক্লিক এমপি, জিএমপি এগুলো নিউক্লিওটাইডস থেকে আসে। এছাড়া প্লেটলেট অ্যাগ্রিগেটর হিসেবে এডিপি কাজ করে। এছাড়া জিজিপি বাউন্ড জি প্রোটিন হেল্পস ইন সিগন্যাল ট্রান্সডাকশন ইন নার্ভাস সিস্টেম। এর ভিতরে অনেকগুলো যদি আমরা নাও পারি, কমপক্ষে প্রথমটা অন্তত আমরা বলবো যে নিউক্লিওটাইডস অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারসেলুলার সেকেন্ড মেসেঞ্জার। তাহলে এটা ছাড়াও ফিজিওলজিক্যাল মেডিয়েটর আরো আছে। এরপর একটা ফাংশন, এটা গত দিন ক্লাসে দেইনি, একটু দিয়েছি, যেটা কখনো কখনো এমসিকিউতে আসে, ভাইভাতে জিজ্ঞেস করে। এই যে মেসেঞ্জার আরএনএর ক্যাপিং হয়, যেটা আমরা পরবর্তীতে পড়বো, আমরা যখন আরএনএ পড়বো তখন আমরা আরএনএর ট্রান্সক্রিপশনের মডিফিকেশন পড়বো, তখন দেখবো মেসেঞ্জার আরএনএর ক্যাপিং হয়। ওই ক্যাপিং এ জিটিপি হেল্প করে। এই জন্য আমরা বলেছি নিউক্লিওটাইডস হ্যাভ প্রিকর্সর অ্যাক্টিভিটি। এই মেসেঞ্জার আরএনএর যে ক্যাপ, ওখানে গুয়ানোসিন একটা পার্টিসিপেট করে। আচ্ছা, আমরা প্রপার্টির ভিতরে একবার বলেছিলাম যে লিভারের মধ্যে কি ফর্মে থাকে। এখানে দেখছি আমরা নিউক্লিওটাইডস এর একটা ফাংশন আসছে, নিউক্লিওটাইড সার্ভ অ্যাজ ক্যারিয়ার অফ অ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। আমরা যদি এই যে এই ফিগারটা দেখি, যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, তখন কিন্তু এই যে ইউডিপি গ্লুকোজ, এই গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউডিপি গ্লুকোজ তৈরি হওয়ার সময় যে ইউরিডিন ট্রাইফসফেট কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করেছে। এটা একটা ক্যারি হিসেবে কাজ করেছে। এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে আমরা বলতে পারি ইউডিপি গ্লুকোজ ইজ দ্য ক্যারিয়ার অফ গ্লাইকোজেন। ঠিক একইভাবে সিডিপি কোলিন ইজ দ্য ক্যারিয়ার অফ ফসফোলিপিডস। তাহলে নিউক্লিওটাইডস গুলো অ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। আরেকটা ফাংশন গতকালকে বলেছি, নিউক্লিওটাইডস অ্যাক্ট অ্যাজ অ্যালোস্টারিক ইফেক্টর এন্ড রেগুলেট মেনি প্যাথওয়েজ অফ মেটাবলিজম। একটু জটিল মনে হতে পারে, অনেকের ধারণাটা এতটা মানে এখানে একটু ঝামেলা হয়। আমরা যে অ্যালোস্টারিক ইফেক্টরটা, এটা এনজাইম পড়ার সময় আমরা কিছুটা বলেছি যে এনজাইম এবং সাবস্ট্রেট যে কমপ্লেক্স, ওখানে অ্যালোস্টারিক সাইট বলে কিছু সাইট থাকে, সেগুলোর মাধ্যমে কোনো কোনো অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া যায়, কমায় দেওয়া যায়। তো আমরা একটা ছবি দেখব, এই যে ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যে হয় গ্লাইকোলাইসিসের সময়, এখানে কিন্তু এই এটিপিটা এটা একটা নেগেটিভ স্টিমুলেশন দেয়। এই জন্য এটিপিকে আমরা বলি এটিপি ইজ দ্য নেগেটিভ অ্যালোস্টারিক ইফেক্টর অফ ফসফোফ্রুক্টোকাইনেজ 1। তাহলে এই ইফেক্টর নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আবার এই ফিগারটায় সাইক্লিক এমপি এই গ্লাইকোজেন ফসফোরাইলেজকে স্টিমুলেট করে, এই জন্য এটাকে আমরা বলি পজিটিভ ইফেক্টর। তাহলে আমরা এই যে পয়েন্টটা দিলাম, নিউক্লিওটাইড অ্যাক্ট অ্যাজ অ্যালোস্টারিক ইফেক্টর এন্ড রেগুলেট মেনি পাথওয়েজ অফ মেটাবলিজম। যেমন এই যে গ্লাইকোজেনোলাইসিসকে রেগুলেট করে, গ্লাইকোলাইসিসকে রেগুলেট করে। আমরা এক্সাম্পল হিসেবে এই দুটোকে লিখে নিতে পারি। 6 নম্বরের যে এক্সাম্পল, এটিপি is negative allosteric effect of phosphofructokinase আর AMP positive allosteric effect of phosphorylase। আসলে টপিকস গুলো একটু মানে কাঠখোট্টা জাতীয় মনে হয়। আমরা আমাদের এমবিবিএস লেভেলে এতটা ডিটেলস প্রয়োজন হয় না, আমাদের প্রথম 4-5টা ফাংশন দিতে পারলেই হয়ে যায়। যেমন মনোমার, তারপরে এনার্জি মেটাবলিজমে পার্টিসিপেট করে, তারপর কোএনজাইম হিসেবে কাজ করে, ফিজিওলজিক্যাল মেডিয়েটর হিসেবে কাজ করে। আর একটা ফাংশন আছে, এটা যদিও শেষে আমি দিয়েছি কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এটা ক্লিনিক্যাল, অর্থাৎ আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে
আমরা নিউক্লিওসাইডে যেমন আমরা দেখেছি কিছু নিউক্লিওসাইড অ্যানালগ ট্রিটমেন্টে ব্যবহৃত হয়, ঠিক একইভাবে নিউক্লিওটাইড অ্যানালগ আছে কিছু, এগুলো ট্রিটমেন্ট পারপাজে ক্লিনিক্যাল সাইড ব্যবহৃত হয়। এর জন্য 7 নম্বর পয়েন্ট আমরা বলেছি নিউক্লিওটাইড হেল্পস ইন দা সিনথেসিস অফ নিউক্লিওটাইড অ্যানালগ। এবং এই নিউক্লিওটাইড অ্যানালগ গুলো কেমোথেরাপি, বিশেষ করে বিভিন্ন কার্সিনোমেটাস কন্ডিশনে কেমোথেরাপি ইউজ হয়, এবং গাউট আমরা যেটা বাংলায় বাত বলি, এই বাতে ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দিলাম, অ্যালোপিউরিনল, এটা ইউরেসিমিয়া এন্ড গাটে ইউজ হয়। এই অ্যালোপিউরিনল একটা ড্রাগস, এই ড্রাগসটা ইউরেসিমিয়া এবং গাউট, গাউট মানে বাত, আসলে বাতটা আমরা থার্ড ইয়ারের ডিটেলস জানবো। এটা মূলত ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হয়। তো আমরা কোনোভাবে যদি ইউরিক অ্যাসিড সিনথেসিসটা কমায় দিতে পারি, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড সিনথেসিস কমে যাবে, ইউরিক অ্যাসিড ডিপোজিশন হবে না, তখন ইউরেসেমিয়া এবং গাউট দুটোই কমবে। এই যে একটা বাতের রোগীর একটা একটা সিমটম, এখানে সবার যেরকম থাকবে এমন না। তো এই যে গাউটের ট্রিটমেন্টে আমরা অ্যালোপিউরিনল এই যে স্ট্রাকচারটা, এই অ্যালোপিউরিনল ইউজ করি। এটা হাইপোজ্যান্থিন থেকে আসে, আর হাইপোজ্যান্থিনটা গুয়ানিন থেকে আসে। তাহলে এই গুয়ানিনের অ্যানালগ হচ্ছে অ্যালোপিউরিনল, গুয়ানিন মনোফসফেটের অ্যানালগ। এই জন্য আমরা এইটা দিয়েছি নিউক্লিওটাইড অ্যানালগ ইউজড ইন কেমোথেরাপি অ্যান্ড গাউট। এই যে আমরা দেখছি এই জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করে। যদিও রিভিউ বা সামারাইজেশন করতে যে অ্যাকচুয়ালি রিভিউর মতোই হয়ে গেছে, আমাদের গতকালকে ক্লাসের রিভিউ এ পর্যন্তই। এরপর আজকের ক্লাসটা এটাও খুব বেশি সময় না, এটা কখনো কখনো রিটেনে আসে, বিশেষ করে সালভেজ পাথওয়ে। আর সিনথেসিসটা ভাইভাতে কখনো কখনো জিজ্ঞেস করা হয়, কখনো কখনো রিটেনে আসে, কিন্তু খুব কম। তো আজকে আমাদের মেইন যে টপিকসটা ছিল, আজকে আমাদের ছিল মেটাবলিজম অফ নিউক্লিওটাইডস। প্রথম পিউরিন নিউক্লিওটাইডস, আমরা শুরু করছি পিউরিন নিউক্লিওটাইডস। আমরা পিউরিন আবার যদি চিন্তা করি, পিউরিন নিউক্লিওটাইডস কোনগুলো? অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, ট্রাইফসফেট, এগুলো সিনথেসিস। There are two pathways for the synthesis of purine nucleotides. একটা হচ্ছে ডি নোভো সিনথেসিস পাথওয়ে, আর একটা সালভেজ পাথওয়ে। ডি নোভো সিনথেসিস পাথওয়ে মানে বায়োসিনথেসিস উইদিন দ্য সেল, আমাদের সেলের মধ্যে নিউলি ভাবে, নতুন ভাবে বায়োসিনথেসিস হয়। আর সালভেজ পাথওয়ে কি, এটা আমরা পরে ডিসকাস করব। তাহলে আমাদের যদি কখনো রিটেনে আসে সিনথেসিস অফ পিউরিন নিউক্লিওটাইড, আমরা মূলত ডি নোভো সিনথেসিস অথবা বায়োসিনথেসিসটাকেই বুঝবো। ডি নোভো সিনথেসিস পাথওয়ে অফ পিউরিন নিউক্লিওটাইডস। ছবিটা চেনা চেনা লাগছে কিনা একটু খেয়াল করি আমরা। এটা লিপিং কটে একটা ফিগার আছে, ওই ফিগারে টোটাল কার্বোহাইড্রেট মেটাবলিজমটা একটা ফিগারে, একটা পেজে আছে। তো সেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়ে ঘুরে একটা বিকল্প পথ দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়। এটাকে আমরা একটা শান্ট বলি, মনে পড়ছে কিনা? হ্যাঁ, হেক্সোজ মনোফসফেট শান্ট, এইচএমপি শান্ট। এইটার ইম্পর্টেন্স বলতে যে কিন্তু আমরা প্রথম বলেছিলাম ইট প্রডিউস রাইবোজ 5 ফসফেট, which is necessary for nucleotide and nucleoside synthesis, that means nucleic acid synthesis. তো এইটা আজকে আমরা দেখব। আমরা এই যে ফিগারটায় আমাদের মনে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, জাস্ট সুগারের সাথে এক হাতে অ্যাডিনিন, এক হাতে ফসফেট, জাস্ট জোড়া লেগে যাবে, আসলে তা না। সিনথেসিস প্রসেস জোড়টা কয়েকটা স্টেপের মাধ্যমে হয়ে থাকে। একদম প্রথম স্টেপ, আমরা হেডিংটা লিখে নিব, ডিটেলস লাগবে না, শুধু হেডিংটা লিখে নিব। এক নম্বর স্টেপ হচ্ছে সিনথেসিস অফ ফসফোরাইবোসাইল পাইরোফসফেট। এখানে 5 বলতে পারলে বেশি ভালো, 5 ফসফোরাইবোসাইল 1 পাইরোফসফেট।
সংক্ষেপে আমরা বলি PRPP, ফসফো রাইবোসাইল, এটা পাইরো, সরি এটা এস না, এটা আর হবে, পাইরো ফসফেট, ফসফো রাইবোসাইল পাইরো ফসফেট। পাইরো ফসফেট মানে দুটো ফসফেট, দুটো ফসফেট আমরা ডাইফসফেট দিয়ে বলতে পারি, দুটো ফসফেট আমরা বিস ফসফেট দিয়ে বলতে পারি, বাইফসফেট দিয়ে বলতে পারি, আবার পাইরো ফসফেটও, যেমন থায়ামিন পাইরোফসফেট, পাইরো মানে দুটো। একটু খেয়াল করি আমরা যে এইচএমপি শান্টে তৈরি হয়েছিল রাইবোস 5 ফসফেট, এটা ছিল রাইবোস সুগার 1 2 3 4 5, এখানে CH2OH ছিল, এইচটাকে রিপ্লেস করে একটা ফসফেট যুক্ত হয়েছে, এটা এইচএমপি শান্টে, তাহলে এইটার নাম হয়ে গেল রাইবোস 5 ফসফেট, 5 এর জন্য যেহেতু 5 নম্বর কার্বন। তাহলে এই 5 রাইবোস 5 ফসফেট, আর এটার নাম 5 ফসফোরাইবোসাইল 1 পাইরোফসফেট। যদি স্ট্রাকচারের পার্থক্য একটু চিন্তা করি, দেখি এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই, শুধু এইখানে এই 1 পজিশনের হাইড্রোজেনটার পরিবর্তে দুটো ফসফেট অ্যাড হয়েছে, অর্থাৎ রাইবোস 5 ফসফেটের সাথে দুটো ফসফেট যদি অ্যাড হয় তার নাম হয়ে যায় ফসফোরাইবোসাইল পাইরোফসফেট। এই দুটো ফসফেট কে ডোনেট করবে? এটিপি। এটিপি দুটো ফসফেট ডোনেট করে এএমপি তে কনভার্ট হবে, এই দুটো ফসফেট এসে এই জায়গায় যুক্ত হবে। যেহেতু সিনথেসিস হয়েছে পিআরপিপি, এনজাইমটার নাম পিআরপিপি সিনথেটেস। এখানে একটা কোফ্যাক্টর আছে ম্যাগনেসিয়াম, অত দরকার নেই, আমরা শুধু ফার্স্ট স্টেপটা লিখে নিই, সিনথেসিস অফ 5 ফসফোরাইবোসাইল 1 পাইরোফসফেট, অথবা সিম্পলি পিআরপিপি, ফসফোরাইবোসাইল পাইরোফসফেট। সেকেন্ড স্টেপটা হচ্ছে সিনথেসিস অফ 5 প্রাইম ফসফোরাইবোসাইল অ্যামাইন। এই হচ্ছে একটু আগে আমরা যে দেখলাম পিআরপিপি, আর এটা ছিল পাইরোফসফেট, আর এখানে ফসফোরাইবোসাইল অ্যামাইন, পাইরোফসফেটের জায়গায় অ্যামাইন, নাম দিয়েই বোঝা যাচ্ছে যে ফসফেটের জায়গায় অ্যামাইনো গ্রুপ। এই যে দেখি স্ট্রাকচার এ পর্যন্ত সব সেম, শুধু এইখানে এসে এখানে ওপিপি ছিল, এখানে এসে NH2, অর্থাৎ পাইরোফসফেটটা রিপ্লেস হয়ে অ্যামাইনো। এই অ্যামাইনো গ্রুপটা আসবে গ্লুটামিন থেকে। আমরা জানি গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে নিজের ফাংশনাল গ্রুপের অ্যামাইনো গ্রুপ ছাড়াও একটা অ্যাডিশনাল অ্যামাইনো গ্রুপ থাকে, সেই অ্যামাইনো গ্রুপটা সে ট্রান্সফার করে, ফলে সে গ্লুটামেটে কনভার্ট হয়, আর এখান থেকে পাইরোফসফেটটাও বের হয়ে যায়, ফলে যে প্রোডাক্টটা হয় তার নাম ফসফোরাইবোসাইল অ্যামাইন। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে 5 সিনথেসিস অফ 5 ফসফোরাইবোসাইল অ্যামাইন। এটা লিপিং কটের একটা ফিগার, দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা লিখতে হবে না, আঁকতে হবে না। হ্যাঁ, এটা জাস্ট যখন আমরা পড়বো তখন লিপিং কটটা একটু দেখে যদি বুঝতে চাই তাহলে এরকম বুঝতে পারবো, আর শর্ট করে তো আমি দিয়েছি কি চেঞ্জটা হয়। এবার থার্ড 3 নম্বর স্টেপটা আমরা লিখে নিব, স্টেপগুলো আমরা সবই লিখবো, হেডিংটা সিনথেসিস অফ আয়োনোসিন মনোফসফেট আইএমপি, এটাকে আমরা বলি প্যারেন্ট পিউরিন নিউক্লিওটাইড, প্যারেন্ট পিউরিন নিউক্লিওটাইড। যেমন আমরা আটা, আমরা যখন রুটি বানাই বা পাউরুটি হোক বা কোনো বিস্কিট বেকারি আইটেম, আমরা আটাকে পানি দিয়ে সেনে যে একটা মন্ডের মতো তৈরি করা হয়, খামির বলে, এইটা থেকে কিন্তু এখন রুটি বানানো যাবে, এটা থেকে পরোটা বানানো যাবে, এটা থেকে পাউরুটি বানানো যাবে, বিস্কিট বানানো যাবে। ঠিক একইভাবে আমরা প্রথমে রাইবোস ফসফেট থেকে এই আইএমপি পর্যন্ত আনলাম, এবং আইএমপি থেকে অন্যান্য নিউক্লিওটাইড তৈরি করা যাবে। এটা একটা জটিল প্রসিডিওর, প্রায় 9টা স্টেপস। তো এর জন্য আমরা ডিটেলস না বলে আমরা বলবো যে সিনথেসিস অফ আয়োনোসিন পাইরোফসফেট থ্রো এ কমপ্লেক্স পাথওয়ে, থ্রো এ কমপ্লেক্স পাথওয়ে। আচ্ছা, এই যে পাথওয়ে আমরা 1 2 স্টেপ পর্যন্ত, এরপর আরো 9টা স্টেপ আছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই,
আমরা যদি সামারি করি, রাইবোজ 5 ফসফেট থেকে PRPP, সেখান থেকে ফসফোরাইবোসাইল অ্যামাইন, সেখান থেকে এই 9টা স্টেপে চেঞ্জ হয়ে IMP, আয়োনোসিন মনোফসফেট আমরা পেলাম। একটু আয়োনোসিন মনোফসফেটের যে চেহারাটা আমরা এই যে হচ্ছে আয়োনোসিন মনোফসফেট, এটা পিউরিন রিং এর সাথে বেশি মিল হয়। তো এই জন্য এই দেখি আমরা আয়োনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন এবং গুয়ানোসিন, যেহেতু পিউরিন রিং এর সাথে রিলেটেড, অ্যাডিনোসিন আর গুয়ানোসিন মনোফসফেট পাই। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা দিব কনভার্সন অফ আয়োনোসিন মনোফসফেট টু অ্যাডিনোসিন মনোফসফেট এন্ড গুয়ানোসিন মনোফসফেট। এই ছবি আঁকতেও হবে না, লিখতেও হবে না, শুধু একটু দেখি। এই হচ্ছে আমাদের প্যারেন্ট পিউরিন নিউক্লিওটাইড IMP। এটা থেকে একটা পাথরের মাধ্যমে আমরা পেয়েছি AMP, আর একটা পাথরের মাধ্যমে আমরা পেলাম GMP। দুটো চেঞ্জ হয়। এই আয়োনোসিন মনোফসফেটটা প্রথমে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ এবং আরো কিছু জিনিস নিয়ে অ্যাডিনাইলোসাইসিনেট হয়। এরপর এখান থেকে ফিউমাইড বের করে দিলে যে জিনিসটা পাওয়া যায় ওটাকে আমরা বলি AMP। আর এই IMP ঠিক একইভাবে সে যদি NADর মাধ্যমে যদি হাইড্রোজেনকে রিমুভ করে এবং ওয়াটার যদি যোগ হয়, যেটা হয় এটা জ্যান্তোসিন মনোফসফেট। আর এখান থেকে আর একটা অ্যামাইনো গ্রুপ যোগ করার পর যেটা হয় সেটা হচ্ছে GMP। তাহলে আমাদের কিছুই ড্র করতে হবে না, শুধু লিখে দিব আমরা কনভার্সন অফ IMP টু AMP এন্ড GMP। 4টা পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট, কনভার্সন অফ নিউক্লিওসাইড মনোফসফেট টু নিউক্লিওসাইড ডাইফসফেট এন্ড ট্রাইফসফেট। এই যে IMP টা ছিল, এই AMP ছিল মনোফসফেট, GMP ছিল মনোফসফেট। একবার যেহেতু আমরা AMP পেয়ে গেলাম, মনোফসফেট নিউক্লিওসাইড আমরা পেয়ে গেলাম, নিউক্লিওসাইড ফসফেট পেলাম, এখান থেকে আমরা ডাইফসফেট পাবো, ট্রাইফসফেট পাবো, এখান থেকে ট্রাই। এই পয়েন্টটাকে আমরা বলেছি কনভার্সন অফ নিউক্লিওসাইড মনোফসফেট কিন্তু মানে নিউক্লিওটাইড অফ নিউক্লিওসাইড ডাইফসফেট, অর্থাৎ ডাইফসফেট টাইপ অফ নিউক্লিওটাইড এন্ড ট্রাইফসফেট টাইপ অফ নিউক্লিওটাইড। হেডিংটা আমরা একটু লিখে নিই, কনভার্সন অফ নিউক্লিওসাইড মনোফসফেট টু নিউক্লিওসাইড ডাইফসফেট এন্ড ট্রাইফসফেট। ফিগার দেখবো আমরা, একটু খেয়াল করি। এই ছবিটা আবার দেখাই। এখন এই AMP দেখে আমরা যদি কেউ মনে করি এই অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আর একটা ফসফেট যোগ করে দিলে ADP হয়, আর একটা ফসফেট যোগ করে দিলে ATP হয়, আসলে কিন্তু তা না। স্ট্রাকচারে যেমন দেখাচ্ছে তা না, বরং আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়েছি তখন আমরা থাইরয়েড হরমোন সিনথেসিস করার সময় আমরা T3 যখন আমরা করেছি ট্রাই আয়োডোথাইরোনিন, তখন কিন্তু শুধু আয়োডিন যোগ হয়নি, তখন মনো আয়োডোটাইরোনিন আর ডাই আয়োডোটাইরোনিন যোগ হয়ে ট্রাই আয়োডোথাইরোনিন হয়েছে। ঠিক একইভাবে আমাদের এখানে ফসফেট যোগ হবে না, বরং AMPর সাথে ADP বা ATP যোগ হবে। আমরা ফিগারটা দেখব এবার। এই যে AMPর সাথে ATP যুক্ত হয়, তাহলে এখানে একটা ফসফেট, এখানে একটা, এখানে 3টা, মোট 4টা ফসফেট, আর অ্যাডিনোসিন এখানে একটা, এখানে একটা, সেই হিসেবে আমরা 2 অ্যাডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ 4 ডাইফসফেটের দুটো মানে 4টা ফসফেট। আবার GMP যখন ATPর সাথে যুক্ত হয় তখন দুটো ফসফেট মিলে এই অ্যাডিনোসিনের সাথে থাকে ADP, আর একটা ফসফেট GMPর সাথে যে লাগে GDP। তাহলে ADP আর GDP এরা কিন্তু AMP আর GMP থেকে আসলো এই এনজাইমগুলোর মাধ্যমে। আবার GTP যদি তৈরি করতে চাই তাহলে আমরা এই
জিডিপি হচ্ছে দুটো ফসফেট, এই দুটো ফসফেট এর সাথে আরেকটা এটিপি যদি আমরা তৈরি করি, যোগ দিই, এটা দুটো, এটা তিনটা, পাঁচটা। দেখেন এখান থেকে একটা ফসফেট এসে এটাকে জিটিপি হয়ে যাবে, আর এটা একটা ফসফেট কমে এডিপি হয়ে যাবে। আমরা শুধু এই তিনটা লাইন লিখলে হবে। এই উপরেরটা দিতে চাইলে ভালো, না দিতে চাইলে সমস্যা নাই। তাহলে আমরা তিনটা আমরা নিউক্লিও অ্যাডিনোসিন মনোফসফেট আর গুয়ানোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট পেলাম, গুয়ানোসিন ডাইফসফেট পেলাম, গুয়ানোসিন ট্রাইফসফেট পেলাম। সিনথেসিস এ পর্যন্তই। একটু জটিল মনে হলো বা একটু মনে হলো, কিন্তু ভাইবার জন্য আমরা এত ডিটেলস না, বা রিটেনেও যদি 2 মার্কটা থাকে তাহলে জাস্ট আমরা হেডিং গুলো সিনথেসিস অফ পিউর নিউক্লিয়ার অলরেডি তো আমরা লিখেছি, অলরেডি তোমরা সম্ভবত এটা লিখেছো, জাস্ট মিলায় নাও। প্রথম স্টেপটা ছিল সিনথেসিস অফ পিআরপিপি, সেকেন্ড স্টেপ ছিল সিনথেসিস অফ 5 প্রাইম ফসফোরাইবোসাইলামাইন, থার্ড স্টেপ ছিল সিনথেসিস অফ আইএমপি, ফোর্থ স্টেপ ছিল কনভার্সন অফ আইএমপি টু এএমপি এন্ড জিএমপি, আর ফিফথ স্টেপ ছিল কনভার্সন অফ নিউক্লিওসাইড মনোফসফেট টু নিউক্লিওসাইড ডাইফসফেট এন্ড ট্রাইফসফেট। তাহলে 5টা পয়েন্ট ফিগার দিয়ে আমরা বুঝলাম এটা নিউক্লিওটাইড এর সিনথেসিস বা নিউক্লিওটাইডের বায়োসিনথেসিস, ডিনোভো সিনথেসিস, অ্যানাবলিজম। একটু ফিগারগুলো একটু জটিল জটিল। আসলে টেক্সট বই যদি পড়া হয় না, বা টেক্সট পড়ারও দরকার নেই, টেক্সট বই পড়ার দরকার নেই তা না, পড়তে পারলে তো অনেক ভালো। টেক্সট বইয়ের অন্তত ফিগারগুলো যদি একটু আমরা বুঝি, এই ফিগারগুলো আছে লিপিং কটে, হ্যাঁ, এবং একটু ছবিগুলো বোঝার চেষ্টা করি। ছবি কথা বলে, আমরা বলি ছবি কথা বলে। আমি 10টা লাইন লিখে যে কথা আমরা বুঝতে না পারি, একটা ছবি দেখে আমরা এই কথাটা বুঝতে পারি বা কাউকে বুঝাতে পারি। এর জন্য বিশেষ করে মেটাবলিজম আর জেনেটিক্স একটু আমরা ছবি দেখে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই দুটো কার্ড লিপিং কট ছাড়া আসলে বোঝা খুবই কঠিন। লিপিং কট ছাড়া যারা পড়বে তারা অনেক মুখস্থ করে ফেলবে ঠিকই, কিন্তু অল্প কিছুদিন গেলেই আবার ভুলে যাবে। এর জন্য লেকচারের পরে একটু সময় নিয়ে, বেশি সময় না, প্রতি লেকচারের পরে আমরা 1.5-2 ঘন্টা নিজেরা একটু জিনিসটা যদি বুঝে নিই, তখন এই জিনিসটা সহজ হবে। তাহলে আমরা পিউরিন নিউক্লিওটাইডের অ্যানাবলিজম বা সিনথেসিস ডিসকাস করলাম। এবার পিউরিন নিউক্লিওটাইডস এর ক্যাটাবলিজম বা ডিগ্রেডেশন, ক্যাটাবলিজম বা ডিগ্রেডেশন একটু সময় নিয়ে আমরা এই স্লাইডটা একটা আলাদা পেজে, একটা শুধু সিঙ্গেল পেজ একটু বড় করে আঁকবো, কারণ ক্যাটাবলিজম আমাদের খুব বেশি ডিসকাস করতে হয় না। আমরা জাস্ট একটা ফ্লো চার্ট দিলেই আমরা এটা দিয়ে অনেকটা বুঝে ফেলতে পারি। তো আমরা যেহেতু নিউক্লিওটাইড ক্যাটাবলিজম, তো আমরা এএমপি একটা নিউক্লিওটাইড, জিএমপি একটা নিউক্লিওটাইড, এক্সএমপি মানে জ্যান্থোসিন মনোফসফেট নিউক্লিওটাইড। তো এই এএমপি থেকে আমরা অ্যাডিনোসিন, অর্থাৎ এটা ছিল নিউক্লিওসাইড, হয়ে গেল নিউক্লিওটাইড। কিভাবে ডিটেইলস আমি পরে দেখাবো, এখানে জাস্ট শুধু কোনটা কি টার্ম এটা আমরা দেখি। এএমপি থেকে হয় অ্যাডিনোসাইন, সেখান থেকে হয় আয়োনোসাইন, সেখান থেকে হয় হাইপোজ্যান্থিন, সেখান থেকে হয় জ্যান্থিন, সেখান থেকে হয় ইউরিক অ্যাসিড। তাহলে এএমপি অর্থাৎ অ্যাডিনোসিন নিউক্লিওটাইড, অ্যাডিনোসিন ডাই ট্রাইনিউক্লিওটাইড থেকে ডাই, ডাই থেকে মনো, মনো থেকে অ্যাডিনোসিন, আয়োনোসিন, হাইপোজ্যান্থিন, জ্যান্থিন, ইউরিক অ্যাসিড। আবার গুয়ানোসিন থেকেও, গুয়ানোসিন মনোফসফেট থেকে গুয়ানোসিন, গুয়ানিন, জ্যান্থিন। বরং জ্যান্থিনটা গুয়ানোসিন থেকে দুটো স্টেপের মাধ্যমে চলে আসে, আর এখানে 3টে স্টেপ লাগে, আগে হাইপোজ্যান্থিন হয়, পরে জ্যান্থিন হয়। তাহলে দেখলাম আমরা অ্যাডিনোসিন মনোফসফেট আর গুয়ানোসিন মনোফসফেট, আলটিমেটলি এটা জ্যান্থিন তৈরি হয়। আবার জ্যান্থোসিন যেটা, সেটা থেকেও জ্যান্থিন। এটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট নাই, এই দুটো অ্যারো
আমরা ইচ্ছে করলে দিতেও পারি, নাও দিতে পারি। আমরা এই দুটো অ্যারো দিলেই হবে। আবার এই আয়োনোসিন যেমন অ্যাডিনোসিন মনোফসফেট থেকে আসে, গুয়ানোসিন থেকে সরাসরি আইএমপি থেকেও আসতে পারে, এই জন্য এই অ্যারোটা। সরাসরি আসতে পারে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পাথওয়েটা আর এই পাথওয়েটা। আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হলো ইউরিক অ্যাসিড। আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা আমাদের ব্লাডে বেড়ে গেলে আমরা হাইপার ইউরেসিমিয়া বলি। বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হয়, তখন ওই যে আমরা একটু বললাম গাউট হয়। তো এটা একটু প্রবলেমই হয়। তাই পিউরিন ক্যাটাবলিজম অ্যানাবলিজম যদি বেশি হয় এবং ক্যাটাবলিজম যদি বেশি হয়, আর বেশি হাইপোজ্যান্থিন জ্যান্থিন যদি হয় আর বেশি ইউরিক অ্যাসিড হয়, তখন হাইপার ইউরেসিমিয়া বা গাউট যেটা ওটাই হয়। আচ্ছা ঠিক আছে, এই চারটা উঠানো হয়েছে কিনা মোটামুটি। এই চারটা উঠানো যদি হয়ে থাকে তাহলে আমরা পরের স্লাইডে যাব। এই চারটারই কিছু মডিফিকেশন, এই চারটার কিছু মডিফিকেশন আমরা জাস্ট কিছু অ্যাডিশন, মডিফিকেশন তো না, ঠিক অ্যাডিশন, এই যে বোঝার জন্য যেখানে লেখা সেখানে আমি বলবো যে কিভাবে এটা হলো বা কিভাবে এটা হলো। আমরা পরের ফিগারটায় যদি যাই, লিখতে হবে না, আমি যেখানে লেখা সেখানে আমি বলবো। এই যে এএমপি আর আইএমপি, এখান থেকে এরা যে নিউক্লিওটাইড, সেখান থেকে যে নিউক্লিওসাইড হয়েছে, এই জন্য এনজাইমটার নাম নিউক্লিওটাইডেস। আর এখানে অ্যাডিনোসিন থেকে আয়োনোসিন হয়েছে, একটা অ্যামাইনো গ্রুপ বের হয়ে যায়, এই জন্য এনজাইমটার নাম অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস। আর আয়োনোসিন থেকে হাইপোজ্যান্থিন হওয়ার সময় আমি একটু স্ট্রাকচারটা দেখাই, একটু একটা মিনিট। এই যে আমরা পেয়েছিলাম আমরা এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, সেখান থেকে ফসফেট বের হয়ে গেলে ছিল শুধু অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন থেকে আবার যখন অ্যামাইনো গ্রুপটা বের হয়ে গেছে, তখন থাকছে আয়োনোসিন। আর এই আয়োনোসিন, এটার সাথে যখন এই আয়োনোসিন থেকে যখন চেঞ্জ হয়ে হাইপোজ্যান্থিন হলো, স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে এই যে রাইবোজ সুগার, এটা কিন্তু এখানে আর নাই। তাহলে রাইবোজটা বের হয়ে যাবে একটা ফসফেটের সাথে বন্ড করে রাইবোজ 1 ফসফেট হিসেবে। তাহলে আলটিমেটলি এই যেটা থাকে এটা হচ্ছে হাইপোজ্যান্থিন। অর্থাৎ এই স্ট্রাকচারের সাথে যদি চিন্তা করি, এই অ্যামাইনো গ্রুপটা নাই, এই 5 ফসফেটটা নাই, রাইবোজ সুগারটা নাই, এটা হচ্ছে হাইপোজ্যান্থিন। তো এই এনজাইমটা কে আমরা বলি পিউরিন নিউক্লিওসাইড ফসফোরাইলেজ, পিএনপি। তো অন্তত চারটে এনজাইমের নাম দিই, চারটে তো না, তিনটা। এটাও নিউক্লিওটাইড, এটা নিউক্লিওটাইডেজ, এটা অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এটা পিউরিন নিউক্লিওসাইড ফসফোরাইলেজ। এনজাইমটার নাম দিতে পারলে খুব ভালো হয়। এখান থেকে ফসফেট রিমুভ হয় এই স্টেপ দুটোই, এস্টাইটা অ্যামাইনো অ্যাসিড রিমুভ হয় এই স্টেপটাই, রাইবোজ সুগার রিমুভ হয়। এটা গেল এএমপি থেকে। আর জিএমপি যদি আমরা দেখি, একই রকম, ওটা থেকেও প্রথমে ফসফেট রিমুভ হয়, তারপর রাইবোজ সুগার রিমুভ হয়, তারপর অ্যামাইনো গ্রুপ রিমুভ হয়ে জ্যান্থিন হয়। ওক্ষেত্রেও নিউক্লিওটাইডেস, পিউরিন নিউক্লিওসাইড ফসফোরাইলেজ একই এনজাইমের মাধ্যমে জ্যান্থিন। এখন এই হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন, এখানে কিন্তু শেষে হাইপোজ্যান্থিন ছিল, এখানে এই এটা একটা হচ্ছে গুয়েনিন থেকে জ্যান্থিন হয়েছে। আর এই হাইপোজ্যান্থিন আর জ্যান্থিনের স্ট্রাকচার যদি আমরা দেখি, পার্থক্য কি, এই পজিশনটা এখানে আগে কার্বন ছিল, এখানে এবার অক্সিজেন, আর এখানে একটা হাইড্রোজেন। অর্থাৎ আমরা যদি অক্সিডেজ এনজাইমের প্রভাবে H2O2 যদি বলি, তাহলে একটা O এবং একটা H রয়ে যায়, তারা যোগ হয়ে যেটা হয় জেনথিন। তাহলে সোজা কথা, এত ডিটেলস দরকার নাই। এই হাইপোজেনথিনের হাইপোজেনথিনকে যদি আমরা অক্সিজেন অ্যাড করি, অক্সিডেশন
অক্সিজেনেশন আমরা বলি, তাহলে জেনথিন অক্সিডেজ এনজাইমের প্রভাবে এটা জেনথিন হয়। আবার ঠিক একইভাবে এটা যদি জেনথিন আর ইউরিক অ্যাসিড আমরা স্ট্রাকচারটা দেখলে এখানে যেমন একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন ছিল, এখানে আরেকটা অক্সিজেন আসতেছে, এই অক্সিজেনটা আসতেছে আবার এই জেনথিন অক্সিডেজের প্রভাবে, অর্থাৎ হাইপোজেনথিন থেকে জেনথিন হওয়ার সময়ও জেনথিন অক্সিডেজ, আর জেনথিন থেকে ইউরিক অ্যাসিড হওয়ার সময়ও জেনথিন অক্সিডেজ। আমরা স্ট্রাকচার যেটা এটাই লাগবো, শুধু এখানে এনজাইম গুলোর নামগুলো পারলে একটু বসায় দিব। এটা হচ্ছে পিউরিন ক্যাটাবলিজম। এই স্ট্রাকচারটা লিপিং কোডের ডিটেইলস আছে, আসলে এটা ড্র করা খুব কঠিন, ড্র করার প্রয়োজন নাই, আমি যেটা সহজ দিয়েছি ওইটাই দেওয়া যাবে। এটা যদি আর কেউ ডিটেইলস স্ট্রাকচার দিয়ে বুঝতে চায় তাহলে তাদের জন্য। ক্যাটাবলিজম শেষ, পিউরিন নিউক্লিওটাইড ক্যাটাবলিজম। এখন পিউরিন মেটা ক্যাটাবলিজমের সিগনিফিকেন্স, অর্থাৎ abnormalities of purine catabolism leads to hyperuricemia, increased uric acid concentration and causes gout. এটা একটা জাস্ট ভাইবার ইনফরমেশন যে ক্যাটাবলিজম যদি অতিরিক্ত হয়, তাহলে অতিরিক্ত এক্সেস ক্যাটাবলিজম হলে এক্সেস ইউরিক অ্যাসিড, আর এক্সেস ইউরিক অ্যাসিড হলে এক্সেস হাইপার ইউরেসিমিয়া অ্যান্ড গাউট। যাদের গাউট হয় তাদের আমরা বিভিন্ন জয়েন্ট থেকে সাইনোভিয়াল ফ্লুইড যদি ড্র করি, তো সেখানে এই ধরনের ইউরেট ক্রিস্টাল, আমরা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল দেখা যায়। ট্রিটমেন্ট কিভাবে করা যায় আমি আগেও বলেছি একটা স্লাইডে, হাইপার ইউরেসিমিয়া এন্ড গাউট ক্যান বি ট্রিটেড বাই ড্রাগ দ্যাট ইনহিবিটিং জেনথিন অক্সিডেজ। জেনথিন অক্সিডেজ কে ইনহিবিট করে, যেমন এই যে অ্যালোপিউরিনাল জেনথিন অক্সিডেজ, অর্থাৎ এই স্টেপটা, এই জেনথিনের এই স্টেপ এবং এই স্টেপ, এই দুটো স্টেপকে ইনহিবিট করলেই ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমে আসবে। এখন এখানে আমরা শুধু লাস্ট ক্যাটাবলিজমের ইনহিবিটর গুলো দেখলাম, কিন্তু যদি আমাদের অ্যানাবলিজম বেশি বেশি হতে থাকে তো ক্যাটাবলিজম তো বেশি হবেই। ক্যাটাবলিজম আমি কমালাম, কিন্তু বেশি বেশি অ্যানাবলিজম হলে কিন্তু ক্যাটাবলিজম বেশি হবে, তখন ঠেকানো কঠিন। প্লাস কিছু কিছু প্রবলেম বা ডিজিজ, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অ্যানাবলিজমকে ইনহিবিট করি, অর্থাৎ কিছু কিছু ড্রাগ পিউরিন অ্যানাবলিজমকে ইনহিবিট করে, এরকম দু একটা ড্রাগ। এটা জাস্ট বেটার মার্কের জন্য বা বেটার আন্ডার গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েট কখনো কখনো আসে, যে আমরা যেমন পড়লাম হচ্ছে ক্যাটাবলিজম ইনহিবিটর, ঠিক একইভাবে সিনথেসিস ইনহিবিটর আছে, যেমন সালফোনামাইড। হ্যাঁ, সালফোনামাইড গুলো এগুলো কিন্তু ইনহিবিট গ্রোথ র্যাপিডলি গ্রোয়িং মাইক্রোঅর্গানিজমকে ইনহিবিট করে, তাদের পিউরিন সিনথেসিসকে ইনহিবিট করে। মিথোট্রাক্সেট এটা সাইটোটক্সিক ড্রাগ। আবার ট্রাইমিথোপ্রিন এটাও অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, এগুলো ইনহিবিটর হিসেবে ইউজ করে। এটা মানে জাস্ট এমসিকিউ, বা পরবর্তীতে ফার্মাকোলজিতেও আমাদের ভালো নলেজ আসবে যদি আমরা এটা বুঝতে পারি। আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিস, পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস যেমন দেখেছি, পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিস এটা এত জটিল না, আগেরটা হচ্ছে অনেকটা সহজ। পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিস ফিগারটা লিপিং কড থেকে নেওয়া, আগেরটা যেমন আয়োনোসিন মনোফসফেট হতে গেলে 9টা স্টেপ, অনেক জটিল, এটা অত না। সবকিছু মিলায় শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা স্টেপ। আমরা বড় থেকে ছোট, আমরা এখানে বড় ফিগার, আমরা প্রথমে ছোট ফিগার দিয়ে প্রথম স্টেপটা দেখি। প্রথম স্টেপটা, আচ্ছা এটা লেখার দরকার নেই, এটাও ডিনোভো সিনথেসিস বা বায়োসিনথেসিস। এটা লেস কমপ্লেক্স দ্যান দ্য পিউরিন, কারণ বেসটা
পিউরিন বেস হচ্ছে লেস সিম্পলার, মানে মোর সিম্পলার, অতটা কমপ্লেক্স না। প্রথম স্টেপটা আমরা একটু লিখে নিই। স্টেপ 1, সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট। স্টেপটা লিখি, পরে আমরা ফিগারটা দেখি। সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট একটু পরিচিত লাগছে কিনা, চেনা চেনা লাগছে কিনা টার্মটা? আমরা যারা মেটাবলিজম পড়েছি, প্রোটিন ক্যাটাবলিজম পড়েছি, কার্বোমাইল ফসফেট কোন একটা মেটাবলিক পাথওয়ের প্রথম স্টেপস। হ্যাঁ, ইউরিক অ্যাসিড। স্যার আমরা ইউরিয়া সাইকেলের প্রথম স্টেপটাই কিন্তু আমরা পড়েছিলাম সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট। এখানেও দেখছি সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট, কিন্তু কয়েকটা পার্থক্য আছে। 1 নাম্বার, প্রোডাক্ট একই, এই কার্বোমাইল ফসফেট এবং ইউরিয়া সাইকেলের প্রোডাক্ট কার্বোমাইল ফসফেট একই, কিন্তু এনজাইম এবং সাবস্ট্রেট একটু পার্থক্য আছে। আচ্ছা, ওটা আমরা পরে দেখি। আচ্ছা, এই যে গ্লুটামিন, বাইকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তিনটা মিলায় একটু যদি এই স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে সিওও, কার্বন ডাইঅক্সাইড। এই বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড আসে, আর কার্বনের আর একটা হাত যেটা ফাঁকা, সেখান থেকে গ্লুটামিন থেকে এই অ্যামাইনো গ্রুপটা এসে কার্বনের একটা হাতে লাগে। আর অক্সিজেনের এই পাশে হাতটা যেটা ফাঁকা, ওই জায়গাটাকে এটিপি থেকে একটা ফসফেট এসে লাগে। তাহলে নামটাও খুব মজার, কার্বনের কার্বা, অ্যামাইনো অ্যাসিডের ময়েল, আর ফসফেটের ফসফেট। তাহলে কার্বামাইল ফসফেট, সিনথেসিস অফ কার্বামাইল ফসফেট। এনজাইমটার নাম কার্বামাইল ফসফেট সিনথেস 2। এই যে পার্থক্যটা, আমরা যখন ইউরিয়া সাইকেলে পড়েছিলাম তখন ছিল কার্বামাইল ফসফেট সিনথেস 1। তাহলে আসলে ব্যাপারটা এরকম হয়, গ্লুটামিন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 এটিপি, এনজাইমটা হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেস 2, প্রোডাক্ট হচ্ছে কার্বামাইল ফসফেট। রিঅ্যাকশনটা লিখে নিতে পারি। প্রথমে আমরা স্টেপটার হেডিং দেব, এরপরে রিঅ্যাকশনটা দিব। ছবি তো দেওয়া সম্ভব না অত জটিল করে, জাস্ট রিঅ্যাকশনটা। এবার কিভাবে হয় আমি ছবিতে বর্ণনা করেছি। The carboxyl phosphate is synthesized from 1 mole of glutamine, 2 mole of ATP and 1 mole of carbon dioxide within the cytoplasm of the cell. আমরা আবার ফিগারটা দেখি। 1 mole of glutamine, 2 mole of ATP আর 1 mole of carbon dioxide। 1 mole of glutamine, 1 mole of carbon dioxide, 2 mole of ATP। সাইটোসল কেন বলছি? কারণ এই একই কার্বোমাইল ফসফেট যখন ইউরিয়া সাইকেল হয়েছিল তখন কিন্তু হয়েছিল মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য ওখানকার এনজাইম ওখানে, এখানকার এনজাইম এখানে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় ছিল কার্বোমাইল ফসফেট সিনথেস 1 আর সাইটোপ্লাজমে হচ্ছে কার্বোমাইল ফসফেট সিনথেস 2। এটা আমরা এই যে মাইটোকন্ড্রিয়ায় যে কার্বোমাইল ফসফেট হয়েছিল সেটা মাইটোকন্ড্রিয়ায় কার্বোমাইল ফসফেট, এবং ওখানে অ্যামাইনো গ্রুপটা এসেছিল কিন্তু ডিঅ্যামিনেশন থেকে, গ্লুটামিন থেকে না। এই লিপিং কোডে এই চারটা আছে, আমরা একটু দেখে নিব যে এই দুটো পার্থক্য কি। কার্বোমাইল ফসফেট সিনথেস 1 আর 2, একটা থাকে মাইটোকন্ড্রিয়ায়, অর্থাৎ যেটা ইউরিয়া সাইকেলে হয় এটা মাইটোকন্ড্রিয়ায়, আর সাইটোসোলটা থাকে যেটা পাইরিমিডিন সিনথেসিস, সেটা থাকে সাইটোসোল। পাথওয়ে বললাম ইউরিয়া সাইকেলে পাইরিমিডিন, এটার সোর্স অফ নাইট্রোজেন অ্যামোনিয়া, ওটা হচ্ছে গ্লুটামিন। অ্যাক্টিভেটর ইনহিবিটর এতটা দরকার নেই। দিস রিঅ্যাকশন ক্যাটালাইজ এনজাইম বলেছি কোন এনজাইমের মাধ্যমে। এই যে টোটাল যে পাথওয়ের ভিতর আরো অনেকগুলো সাইকেল দেখব। যে কোনো মেটাবলিক পাথওয়েতে আমরা দেখি ওই মেটাবলিক পাথওয়েটাকে বাড়ানো বা কমানোর জন্য একটা রেগুলেটরি স্টেপ থাকে আর রেগুলেটরি এনজাইম থাকে, যেটা বাড়লে এই সাইকেলটা বেড়ে যায়, যেটা ইনহিবিট হলে কমে যায়। এই স্টেপটা হচ্ছে প্রথম স্টেপটাই, এটা রেগুলেটরি স্টেপ। Synthesis of carboxyl phosphate is the regulatory step of pyrimidine nucleotide synthesis. এটাকে ইনহিবিট করলে
সিনথেসিস ইনহিবিট হবে, এটাকে স্টিমুলেট করলে সিনথেসিস স্টিমুলেট হবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়েছি সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট। সেকেন্ড, এই কার্বোমাইল ফসফেট থেকে শুরু করে এই 1 2 3 এই তিনটা স্টেপকে একসাথে আমরা বলি সিনথেসিস অফ ওরোটেট অথবা ওরোটিক অ্যাসিড। 1 2 তিনটা স্টেপ মিলে হচ্ছে কার্বোমাইল ফসফেট ইজ কনভার্টেড টু ওরোটেট। কার্বোমাইল ফসফেট কনভার্টেড টু ওরোটেট বা ওরোটিক অ্যাসিড। তো এটাকে আমরা সেকেন্ড স্টেপ বলছি। সেকেন্ড স্টেপ সিনথেসিস অফ ওরোটিক অ্যাসিড, ওরোটিক অথবা ওরোটেট। ফিগারে আমরা দেখেছি যে এই স্টেপের মধ্যে তিনটা সাব স্টেপস আছে। প্রথম সাব স্টেপটা কি? সিনথেসিস অফ কার্বোমাইল অ্যাসপার্টেট। আগেরটার নাম ছিল কার্বোমাইল ফসফেট আর এটার নাম হলো কার্বোমাইল অ্যাসপার্টেট। ছবিটা দেখলে খুব ক্লিয়ার, খুব ইজি। মানে কার্বোমাইল ফসফেট আর অ্যাসপার্টেট, এই যে এটা ছিল কার্বোমাইল ফসফেট, এই জায়গাটা ছিল ফসফেট, এই ফসফেটের জায়গায় অ্যাসপার্টেট থেকে একটা অ্যামাইনো অ্যাসিড গ্রুপ এসে এটাকে একটু রিং বানায় দিল, এটা নাম হয়ে গেল কার্বোমাইল অ্যাসপার্টেট। কিন্তু একটু পার্থক্য আছে, এই রিং এর এইখানে এই জায়গাটা এখনো ক্লোজ হয়নি। তাহলে কার্বোমাইল ফসফেট যদি অ্যাসপার্টেট থেকে অ্যাসপার্টেটের সাথে কনডেন্স করা হয়, একটা ফসফেট বের করে দেওয়া হয়, তাহলে ফসফেটের জায়গায় নাম হয়ে যায় কার্বোমাইল অ্যাসপার্টেট। ফসফেট বের হয়ে গেল, সেই জায়গায় চলে আসলো অ্যাসপার্টেট। সো সেকেন্ড স্টেপটা, the carboyl aspartate is synthesized by condensing of one aspartate and one carboyl phosphate. এনজাইমটার নাম অ্যাসপার্টেট ট্রান্সকার্বোমাইলেজ। অ্যাসপার্টেট ট্রান্সকার্বোমাইলেজ, অ্যাসপার্টেট ট্রান্সকার্বোমাইলেজ, অর্থাৎ অ্যাসপার্টেটটাকে ট্রান্সফার করে ফসফেটের জায়গায় নিয়ে যাচ্ছে। এরপরে স্টেপটা আমরা দেখি, এই যে বলেছিলাম এইখানে এই জায়গাটা রিংটা কমপ্লিট হয়নি, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ডাইহাইড্রো ওরোটেজ নামক এনজাইমের প্রভাবে কার্বোমাইল ফসফেটটা ডাইহাইড্রো ওরোটেটে কনভার্ট হলো। তাহলে থার্ড স্টেপ হচ্ছে অক্সিডেশন অফ, না সেকেন্ড স্টেপ হচ্ছে রিং ক্লোজার টু ফর্ম ডাইহাইড্রো ওরোটেট। The pyrimidine ring is then closed hydrolytically. ওয়াটার ভেঙে সেখান থেকে হাইড্রোজেন আসে, সেই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে এই রিংটাকে ক্লোজ করে। The pyrimidine ring is then closed hydrolytically to form dihydroorotate. নাম ছিল কার্বোমাইল অ্যাসপার্টেট, এবার চলে যাচ্ছে ওরোটেটের দিকে। ডাইহাইড্রোওরোটেট, এনজাইমটা ডাইহাইড্রোওরোটেজেস। So ring closure to form dihydroorotate. The pyrimidine ring is then closed hydrolytically to form dihydroorotate by dihydroorotase. ring closure হয়ে গেল। এবার এইটার সাথে এটা যদি আমরা একটু স্ট্রাকচার দেখি, যে NAD2H এ পরিণত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন রিমুভ হয়েছে। এই যে এই হাইড্রোজেনটা এখানে নাই, এই হাইড্রোজেনটা এখানে নাই, এই হাইড্রোজেনটা এখানে নাই, তাহলে এই হাইড্রোজেনগুলো রিমুভ হলো, অর্থাৎ ডিহাইড্রোজিনেশন। এনজাইমটার নাম ডাইহাইড্রোওরোটেট ডিহাইড্রোজিনেস। অক্সিডেশন, আমরা জানি ডিহাইড্রোজিনেশন হচ্ছে কমন ফর্ম অফ অক্সিডেশন। সো অক্সিডেশন অফ ডাইহাইড্রোওরোটেট
তাহলে dihydroorotate is oxidized by enzyme dihydroorotate dehydrogenase to produce orotic acid অথবা সংক্ষিপ্ত নাম orotate by dihydroorotate dehydrogenase. তাহলে এই তিনটা স্টেপের মাধ্যমে কার্বোমাইল অ্যাসপার্টেটটা ওরোটেট বা ওরোটিক অ্যাসিড একটা স্টেপস দুটো স্টেপস তিনটা স্টেপের মাধ্যমে ওরোটেট। তাহলে প্রথমে পেলাম আমরা কার্বোমাইল ফসফেট, সেকেন্ড স্টেপে পেলাম ওরোটেট, থার্ড স্টেপে ওরোটেট থেকে হবে ওরিটিডিন মনোফসফেট। এই যে ওরোটেট একটু খেয়াল করি, এর সাথে রাইবোজ সুগার, এর সাথে ফসফেট। তাহলে রাইবোজ সুগার আমরা পিউরিন সিনথেসিসের সময় দেখেছিলাম প্রথমেই পিআরপিপি প্রয়োজন হয়েছিল, কিন্তু পাইরিমিডিনে প্রথম না, প্রায় 4টে স্টেপ পরে যখন ওরোটেট তৈরি হয় ওই ওরোটেটের সাথে পিআরপিপির ফসফোরাইবোসাইল, এটা রাইবোজ এটা ফসফোরাইবোসাইলটা যোগ হয়, দুটো ফসফেট যোগ হয় না, ওই ফসফেটের জায়গায় ওরোটেটটা যুক্ত হয়ে নাম হয়ে যায় ওরিটিডিন মনোফসফেট। ওরিটিডিন মনোফসফেট, synthesis of oritidine monophosphate, the parent pyrimidine nucleotide, by adding PRPP by orotate phosphoribosyl transferase. ওরোটিক অ্যাসিডের সাথে পিআরপিপি রাইবোজ 5 ফসফেট থেকে পিআরপিপি আর পিআরপিপি পিআর এখানে যুক্ত হয়, তৈরি হয়ে যায় ওএমপি ওরিটিডিন মনোফসফেট। ওরিটিডিন মনোফসফেট। তাহলে ফ্লো চার্টে আমরা এভাবে লিখতে পারি, অত জটিল না লিখে। এইবার এটা যেহেতু আমরা পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিসে বলেছিলাম আইএমপিটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিওটাইড, আর পাইরিমিডিন নিউক্লিওটাইডের ক্ষেত্রে ওএমপিটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিওটাইড। এটা যখন তৈরি হয়েছে এইটা আর এইটার স্ট্রাকচারটা একটু পার্থক্য দেখি। অ্যারোটাকে কি দেখাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, ডিকার্বক্সিলেজ। কোথা থেকে? এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা দেখেন এখানে নাই, এখানে কার্বন ডাইঅক্সাইড নাই। তাহলে ওরিটিডিন মনোফসফেট থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিলেই ওটা ইউরিডিন, অর্থাৎ ওরিটিডিন আর ইউরিডিনের মধ্যে পার্থক্যই হচ্ছে জাস্ট ওরিটিডিনে একটা এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড আছে, ইউরিডিনে এই কার্বন ডাইঅক্সাইডটা নাই, আর সব স্ট্রাকচার একই ধরনের। তাহলে এবার হয়ে গেল ইউরিডিন মনোফসফেট। তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, এনজাইমটা হচ্ছে ওএমপি ডিকার্বক্সিলেজ। Synthesis of uridine monophosphate from OMP. OMP, the parent pyrimidine nucleotide, is converted to uridine monophosphate by OMP decarboxylase. আচ্ছা, তাহলে প্রথমে ছিল সিনথেসিস অফ কার্বোমাইল ফসফেট, সেকেন্ড হচ্ছে সিনথেসিস অফ ওরোটেট, থার্ড হচ্ছে ওরোটেট থেকে সিনথেসিস অফ ওএমপি, ফোর্থ হচ্ছে ওএমপি থেকে ইউএমপি। তাহলে একটা আমরা নিউক্লিওটাইড পাইরিমিডিন নিউক্লিওটাইড একটা পেয়ে গেলাম ইউরিডিন মনোফসফেট, এই ইউরিডিন। এখন এই ইউরিডিন মনোফসফেট যদি একটা এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে তাহলে এটা হচ্ছে ইউরিডিন ডাইফসফেট। আবার ইউরিডিন ডাইফসফেট যদি এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে ইউরিডিন ডাইফসফেট। আমরা এএমপি থেকে এডিপি এটিপি কিন্তু ওরকম দেখিনি, ওখানে কিন্তু এএমপির সাথে এডিপি যোগ করতে হয়েছে, এডিপির সাথে এটিপির সাথে যোগ করতে হয়েছে, কিন্তু এখানে জাস্ট শুধু ফসফেট যোগ করলে কাইনেজ এনজাইমের প্রভাবে
ফসফেট যোগ করলে ইউএমপি থেকে ইউডিপি ইউটিপি। তাহলে আমরা পরের স্টেপটা হচ্ছে সিনথেসিস অফ ইউডিপি অ্যান্ড ইউটিপি ফ্রম ইউএমপি। জাস্ট ফসফোরাইলেশন, addition of phosphate which we get from ATP. UMP is phosphorylated to UDP and UTP. এখানে একটা ফিগার আমরা দেখেছি, এই ইউটিপিটা যেটা হলো এইটা আবার ইউটিপি। আমরা যখন পড়িয়েছিলাম পাইরিমিডিন নিউক্লিওটাইড তখন দেখেছিলাম ইউরাসিল ছিল 2,4-ডাইঅক্সি পাইরিমিডিন আর সাইটিডিন ছিল 2 এর জায়গায় 2 আর 4 এর জায়গায় অ্যামাইনো। তাহলে এই ইউরিডিন ট্রাইফসফেটের 4 এর অক্সিজেনটাকে যদি রিপ্লেস করে দিতে পারি একটা অ্যামাইনো গ্রুপ দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে ইউরিডিন ট্রাইফসফেটের জায়গায় সাইটিডিন ট্রাইফসফেট। 6 পজিশনটা এই যে ইউরিডিন ট্রাইফসফেট গ্লুটামিন থেকে একটা অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করে এটা সাইটিডিন ট্রাইফসফেটে কনভার্ট হয়। 6 নম্বর স্টেপ সিনথেসিস অফ সাইটিডিন ট্রাইফসফেট ফ্রম ইউরিডিন ট্রাইফসফেট। জাস্ট আগে ট্রাইফসফেট করে নিলাম, আর ইউরাসিল আর সাইটিডিনের মধ্যে পার্থক্য জাস্ট একটা ছিল 2 পজিশনে অক্সিজেন আর সাইটিডিন হওয়ার সময় অ্যামাইনো অ্যাসিডকে আমরা যোগ করেছি। So cytidine triphosphate is produced by amination of UTP by CTP synthetase. The synthesis of cytidine triphosphate from UTP phosphate কিভাবে হলো? Is produced by amination of UTP by CTP synthetase. UTP এর সাথে অ্যামাইনো অ্যাসিড যোগ করলে CTP হয়ে যায়। এই ফিগারটা আমরা যখন মেটাবলিজম অফ ফলিক অ্যাসিড পড়েছি, B12 যখন পড়েছি তখন লিপিং কোডে এই ফিগারটা আমরা দেখেছি, যে আমরা বলেছি B12 এর একটা ফাংশন এই যে টেট্রাহাইড্রোফলেট হচ্ছে B12 এর একটা ফর্ম। এই যে টেট্রাহাইড্রোফলেট, এই টেট্রাহাইড্রোফলেটটা ফলেটারি মেটাবলিজমের একটা ফর্ম হচ্ছে মিথিলিন টেট্রাহাইড্রোফলেট, N5N10 মিথিলিন টেট্রাহাইড্রোফলেট। এখানে একটা মিথাইল গ্রুপ আছে, আর এটা হচ্ছে আমাদের ডিইউএমপি। আমরা যদি ইউরাসিল আর থাইমিন এই দুটার মধ্যে চেঞ্জ চিন্তা করি, ইউরাসিল ছিল 2,4,2,4-ডাইঅক্সি আর এটাই 2,4-ডাইঅক্সির সাথে 5 মিথাইল। তাহলে এই 2,4-ডাইঅক্সির সাথে 5 পজিশনে এই মিথাইল গ্রুপটা ট্রান্সফার হয়ে গেলে হয়ে যায় 2,4-ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন অর্থাৎ ডিটিএমপি। যেহেতু এটা ডিএনএ তে থাকে ডিটিএমপি, এনজাইমটার নাম থাইমিডাইলেট সিনথেস। এই ডাইলেট কথাটা আসছে কেন? এই এমপির আরেকটা নাম অ্যাডিনাইলেট, এডিপির এই টিএমপির আরেকটা নাম থাইমিডাইলেট, জিএমপির আরেকটা নাম গুয়ানাইলেট। ওই মনোফসফেটকে আমরা নাইলেট বলতে পারি। থাইমিডিন এটাকে বলে থাইমিডাইলেট সিনথেসিস, টিএমপি বলে থাইমিডাইলেট আমরা বলতে পারি। তাহলে লাস্ট স্টেপ সিনথেসিস অফ থাইমিডিন ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট ফ্রম ডিইউএমপি। আগে হেডিংটা লিখে নিই, সিনথেসিস অফ ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট ফ্রম ডিঅক্সিইউরিডিন মনোফসফেট। এটা লেখার পর একটা কোশ্চেন আসবে এখানে। আমরা বলেছিলাম যে ইউরাসিল সবসময় রাইবোজ সুগারের সাথে অ্যাড হয়, কিন্তু এখানে তো দেখাচ্ছে ডিঅক্সিরাইবোজের সাথে অ্যাড হচ্ছে। এটা আসলে অ্যাড হচ্ছে ঠিকই, এটা অ্যাড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে না, ডিএনএ বা আরএনএ। ডিএনএ এর মধ্যে কোনো ইউএমপি নেই, বরং তৈরি হওয়ার সময় একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে। The synthesis of DTMP from DUMP. DUMP
আচ্ছা, ডি UMP is converted to DTMP by thymidylate synthetase, which use N5N10 methylene tetrahydrofolate as the source of methyl group. এটা ভাইভাতে যারা ভালো মত পেতে চাও তাদের আমরা জিজ্ঞেস করি যে একমাত্র মিথাইল গ্রুপ কন্টেইনিং নাইট্রোজেনাস বেস তো হচ্ছে থাইমিন। এই থাইমিন বা থাইমিডাইলেট, থাইমিডিন মনোফসফেট, তার মিথাইল গ্রুপটা কোথা থেকে পায়? এই মিথাইলিন টেট্রাহাইড্রোফলেট থেকে। প্রায় শেষ, জটিল গুলো শেষ, এরপর এগুলো একটু সহজ সহজ। দুটো জিনিস আছে। আমরা অ্যানাবলিজম অফ পিউরিন নিউক্লিওটাইড পড়েছি, ক্যাটাবলিজম অফ পিউরিন নিউক্লিওটাইড পড়েছি, অ্যানাবলিজম অফ পাইরিমিডিন নিউক্লিওটাইড পড়েছি, এবার অ্যানাবলিজম অফ পিউরিন নিউক্লিওটাইড, পাইরিমিডিন নিউক্লিওটাইড। এটা অত জটিল না, ওটার যেমন এটা আরেকটু সহজ। আমাদের একটু জাস্ট একটা হেডলাইন, এটা লেখার দরকার না, এটা গাইডলাইন। নিউক্লিওটাইড থেকে ফসফেট চলে গেলে নিউক্লিওসাইড, রাইবোস চলে গেলে বেস, সেখান থেকে অ্যালানিন আর অ্যামাইনো আইসোবিউটারেট, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, কার্বন ডাই অক্সাইড, অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম, এবার আমরা হেডিংটা দিই পাইরিমিডিন নিউক্লিওটাইড ক্যাটাবলিজম অথবা ডিগ্রেডেশন। Pyrimidine are ultimately catabolized or degraded to carbon dioxide, water and urea. ওখানে যেমন আমরা পেয়েছিলাম ইউরিক অ্যাসিড, ইউরিন ক্যাটাবলিজম, একটা জটিল জিনিস যেটা বডিতে ডিপোজিশন হয়, ডিজিজ করে এক্সেস থাকলে। এখানে কিন্তু সহজ, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর ইউরিয়া। আর আমরা জানি ইউরিয়াটা ওয়াটার সলিবল, এটা ইউরিন দিয়ে চলে যায়, কার্বন ডাইঅক্সাইড এয়ার দিয়ে চলে যায়, ওয়াটার ইউরিন দিয়ে চলে যায়। ফলে পাইরিমিডিন ক্যাটাবলিজমের এক্সেস হলেও অত সমস্যার কিছু নাই। তারপর আমরা পাইরিমিডিন ক্যাটাবলিজমটা জাস্ট দুটো তিনটে কথা আমরা জানবো। এই ছবি লেখারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু একটা জিনিস দেখি আমরা, তিনটা পাইরিমিডিন, একটা সাইটোসিন, এই সাইটোসিন, এটা ইউরাসিল, এটা থাইমিন। তো সাইটোসিনটা ইউরাসিল হয়, সেখান থেকে ডাইহাইড্রো ইউরাসিল হয়, সেখান থেকে ইউরিডো প্রোপিওনেট হয়, সেখান থেকে বিটা অ্যালানিন। সোজা কথা, সাইটোসিন আর ইউরাসিল তারা আলটিমেটলি লাস্টে হয় বিটা অ্যালানিন, আর থাইমিনটা শেষে হয় অ্যামাইনো আইসোবিউটাইরেট। এই কথাগুলোই একটা স্লাইডে আমি লিখেছি। সাইটোসিন ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু ইউরাসিল, which can be further broken down into N-carbamyl beta alanine, সেটা then to beta alanine, carbon dioxide and ammonia. সাইটোসিন থেকে ইউরাসিল, ইউরাসিল আবার হবে তিনটা জিনিস। ইউরাসিল হবে এন কার্বোমাইল বিটা অ্যালানিন, সেখান থেকে হবে বিটা অ্যালানিন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া। আমরা যে একটু আগে যে লেখাটা লেখার জন্য একটু সময় দিচ্ছি আমি। সাইটোসিন ক্যান বি ব্রোকেন ডাউন টু ইউরাসিল, which can be further broken down to carbamyl alanine, then beta alanine, carbamyl alanine, beta alanine, carbon dioxide, ammonia. এনজাইমটা লাস্টের এনজাইমটা বিটা ইউরেডো পরফাইরিনেজ। এই ছবিটা আরেকবার একটু দেখি। এই এই বিটা অ্যালানিন থেকে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া। এই যে বিটা অ্যালানিন থেকে অ্যালানিন এবং কার্বন ডাইঅক্সাইড, অন্য কিছু। থাইমিন ডান দিকেরটা, থাইমিন ইজ ব্রোকেন ডাউন ইনটু বিটা অ্যামাইনো আইসোবিউটাইরেট। থাইমিনটা হয় বিটা অ্যামাইনো আইসোবিউটাইরেট।
এই যে থাইমিন থেকে বিটা অ্যামাইনো আইসোবিউটাইরেট। Thymine is broken down into beta amino isobutyrate, which can be further broken down into intermediates of eventually leading into citric acid cycle. অর্থাৎ এই ইন্টারমিডিয়েট যেগুলো হয় কার্বন ডাইঅক্সাইড আরেকটা সাকসিনাইল কোয়ে, এগুলো সাইট্রিক অ্যাসিড সাইকেলে রান করে বা সেখানে চলে যায়। So thymine is broken down into beta amino isobutyrate, which can be further broken down into intermediates, eventually leading into the citric acid cycle. ছবিটা দেখলে বুঝবো, এই যে কার্বন ডাইঅক্সাইড সাকসিনাইল কোয়েটা সাইট্রিক অ্যাসিড সাইকেলে চলে যায়, কার্বন ডাইঅক্সাইড রেসপিরেশনের মাধ্যমে বের হয়ে যায়, অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে চলে যাবে। Carbon dioxide, water and urea are highly water soluble, easily disposable, so no clinical significance. Carbon dioxide, water and urea are highly water soluble, easily disposable and of no clinical significance. এটা বেশি হলে সমস্যা না, কার্বন ডাইঅক্সাইড এয়ারের মাধ্যমে চলে যাবে, ওয়াটার আর ইউরিয়া ইউরিনের মাধ্যমে চলে যাবে। ক্লিনিক্যালি এটা এক্সেস হলে কোনো ক্লিনিক্যাল কোনো ডিজিজ বা এরকম কোনো সিগনিফিকেন্স নাই। তাহলে আমরা এই পর্যন্ত পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস পড়লাম, পিউরিন নিউক্লিওটাইড ডিগ্রেডেশন পড়লাম, পাইরিমিডিন নিউক্লিওসাইড সিনথেসিস পড়লাম, পাইরিমিডিন সিনথেসাই নিউক্লিওটাইড ডিগ্রেডেশন। এবার একটা ছোট্ট অন্য প্রসঙ্গের কথা বলি। আমরা যখন রাস্তায় চলাফেরা করি দেখি আমাদের ছোট ছোট ছেলেরা বা অনেক সময় দরিদ্র জনগোষ্ঠীর কেউ কেউ বড় বড় ব্যাগ নিয়ে তার ভিতরে বিভিন্ন প্লাস্টিকের পণ্য টোকাচ্ছে, তাই না? পরবর্তীতে এগুলো ভাঙাড়ি দোকানে বিক্রি করে। এই যে প্লাস্টিকের বিভিন্ন বোতল ফেলে দিয়ে আমরা বিভিন্ন কিছু ফেলে দিই, সেগুলা করে। ইভেন এখন পাওয়া যায় না, আগে এক সময় পাওয়া যেত আটা কদমা নামে একটা মজার খাবার ছিল, ছোটবেলায় আমরা খেতাম। মানে ডাকতো আটা কদমা, একটু মিষ্টি জাতীয় একটা ই। তো ওনারা কাচের বোতলও নিতেন, কাচের বোতল নিতেন। তো এইগুলো আসলে নিয়ে ওনারা কি করেন, এটা আইডিয়া তো কিছুটা থাকার কথা আমাদের, এটা আইডিয়া করার চেষ্টা করি কি করে। এইগুলোর নিশ্চয়ই একটা ইউজ আছে, তাই না? আমরা ইউজ করে আমরা ফেলে দিয়েছি একটা বোতল, প্লাস্টিকের হোক কাচের হোক, কিন্তু পরবর্তীতে আমাদের যে ফ্যাক্টরি গুলো ওই কাচের বোতল বা প্লাস্টিকের বোতল তৈরি করেছিল, তাদের এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু প্রচুর খরচ হয়েছে, অর্থাৎ অরিজিনাল কাঁচামাল দিয়ে তৈরি করতে অনেক খরচ হয়। কিন্তু এই পড়ে যাওয়া জিনিসগুলো যদি আবার তারা একটু রিসাইক্লিং করে তাদের মেশিনের ভিতর দিয়ে দেয়, তাহলে মূল উপাদান তো এগুলোর মধ্যে আছে, তো ওগুলোকে আবার ফ্রেশ করে নিয়ে ওগুলো থেকে কিন্তু আবার প্লাস্টিকের বোতল তৈরি করতে পারে, ভাঙা কাঁচ থেকে কাঁচের বোতল তৈরি করতে পারে। এটাকে আমরা বলি রিসাইক্লিং বা রিইউজ। হ্যাঁ, ইভেন কাগজের মন্ড, যে পুরানো কাগজ কাঠ এগুলো দিয়ে করতে পারে। তো এই যে ভেঙে যাওয়া বা সেটার পড়ে যাওয়া অংশটাকে আবার ইউজ করে নতুন একটা জিনিস তৈরি করা, এটাকে আমরা বলি স্যালভেজ পাথওয়ে। তো আমাদের লাস্ট টপিক এই নিউক্লিওটাইড স্যালভেজ পাথওয়ে, এটা কখনো কখনো শর্ট নোট আসে। তাহলে প্রথমে আমরা দেখি স্যালভেজ কাকে বলে, স্যালভেজ পাথওয়ে কাকে বলে। যে এটা কিন্তু নিউক্লিওটাইড না, অ্যাজ এ হোল a salvage pathway is a pathway in which biological product is produced from intermediates in the degrading pathway,
অর্থাৎ ভাঙার সময় এই যে আমরা ছোট ছোট কেটে ভেঙে ফেলি, অথবা যখন যেখানে ওই যে প্লাস্টিক বা কাঁচের ওখানে করার সময় কিন্তু সাইডে কিছু প্লাস্টিক পড়ে যায়, ওটাকে কিন্তু আবার মেশিনের মধ্যে দেয়। তো যেমন আমরা ক্যাটাবলিজম করছি, ক্যাটাবলিজম করার সময় আমরা অ্যাডিনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন পেয়েছি। আমরা নতুন অ্যাডিনোসিন তৈরি করতে অনেক খরচ হয় আমাদের বডির এনার্জি, কিন্তু ভেঙে যাওয়া ডিগ্রেডেশন হওয়ার সময় যে অ্যাডিনোসিন ছিল, ওকে যদি আমার বডি আবার ইউজ করে তাহলে কিন্তু ওই এনার্জিটা এক্সট্রা খরচ হয় না। অথবা অ্যাডিনোসিন থেকে সুগার চলে গেলে শুধু অ্যাডেনিন, ওকে যদি আমার বডি তৈরি ইউজ করে তাহলে কিন্তু এতটা খরচ এনার্জি হয় না। তো এইটাই ফ্রম ইন্টারমিডিয়েটস ইন দ্য ডিগ্রেডিভ পাথওয়ে অফ ইটস ওন, নিজের ডিগ্রেডিং পাথওয়ে থেকে প্রোডাক্ট থেকেও করতে পারে, অথবা সিমিলার টাইপ অফ সাবস্টেন্সের ভগ্নাশেষ বা তার পড়ে যাওয়া বা বাকি অংশ থেকেও আমরা করতে পারি। তাহলে সেল বেস পাথওয়ে ইজ দ্য পাথওয়ে ইন হুইচ বায়োলজিক্যাল প্রোডাক্ট ইজ প্রডিউসড ফ্রম ইন্টারমিডিয়েটস ইন দ্য ডিগ্রেডিভ পাথওয়ে অফ ইটস সিমিলার অফ ইটস ওন অর সিমিলার। এবার আসি আমাদের পিউরিন বা পাইম, আমি একসাথে লিখেছি সময় বাঁচানোর জন্য। পরীক্ষায় যদি একটা আসে ওটা দিলেই হবে, কারণ দুটোই একই ধরনের, পিউরিন সেলবেস পাথওয়ে অথবা পাইরিমিডিন সেলবেস পাথওয়ে। ডেফিনিশনটা এভাবে লিখবো আমরা, দি পাথওয়ে ইন হুইচ পিউরিন or pyrimidine are synthesized from intermediates in their degrading pathway. Degrading pathway is called, এখানে একটু পিউরিনটা লিখিনি, is called পিউরিন পাথ সেলবেস পাথওয়ে অথবা পাইরিমিডিন সেলবেস পাথওয়ে। আমি এক স্লাইডে দুই স্লাইডটা আমি অ্যাড করে দিয়েছি যেন সময়টা একটু বাঁচে। পরীক্ষায় যদি পিউরিন থাকে, এখানে পিউরিন, এখানেও পিউরিন। পাইরিমিডিন থাকলে এখানে পাইরিমিডিন, এখানে পাইরিমিডিন, এখানে পাইরিমিডিন। আর যদি থাকে নিউক্লিওটাইড সেলবেস পাথওয়ে, তখন পিউরিন পাইরিমিডিন দুটোই থাকবে। তাহলে এটা হচ্ছে পিউরিন অথবা পাইরিমিডিন সেলবেস পাথওয়ে। তাহলে কি হয়, হেয়ার পিউরিন অর পাইরিমিডিন প্রডিউস বাই নর্মাল টার্নওভার, অর্থাৎ আমাদের যে মেটাবলিজম হয় অফ সেলুলার নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড যখন ভাঙে, ডিএনএ আরএনএ যখন ভেঙে যখন ক্যাটাবলিজম হয়, অথবা আমরা যদি ফুডের মাধ্যমে যেগুলো নিয়ে থাকি অর অবটেইন ফ্রম ডায়েটারি নিউক্লিক অ্যাসিড, সেইগুলো যখন টার্নওভার হয় বা ব্রেকডাউন হয়, আর ইউজুয়ালি রিকনভার্টেড টু দেয়ার করসপন্ডিং নিউক্লিওটাইড, অর্থাৎ ওগুলো ভেঙে তাদের ভগ্নাশেষ থেকে আবার করসপন্ডিং নিউক্লিওটাইড তৈরি করা যায় এবং সেটা আমাদের বডি ইউজ করতে পারে। সো এই সেলবেস পাথওয়েতে হেয়ার পিউরিন অর পাইরিমিডিন প্রডিউস বাই নর্মাল টার্নওভার অফ সেলুলার নিউক্লিক অ্যাসিড, অথবা এই পিউরিন পাইরিমিডিন প্রডিউস অবটেইন ফ্রম ডায়েটারি সোর্স, এটা যখন ভেঙে যায় আর ইউজুয়ালি কনভার্টেড ইনটু দেয়ার করসপন্ডিং নিউক্লিওটাইডস এন্ড রিইউজড বাই দ্য বডি। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল কি হয়। এবার পিউরিনের ক্ষেত্রে কিভাবে হয়, পাইরিমিডিনের ক্ষেত্রে কিভাবে হয়। যদি পরীক্ষায় শুধু পিউরিন সেলবেস পাথওয়ে আসে তাহলে শুধু পিউরিনটা দিব। দেয়ার আর টু পাথওয়ে অফ পিউরিন সেলবেস, পিউরিন সেলবেজের দুটো পাথওয়ে। একটু ছবিটা দেখি, অ্যাডেনিন আমাদের ভেঙে, আমরা অ্যাডেনিন মনোনিউক্লিওটাইড ভেঙে ভেঙে যদি অ্যাডেনিন হয়েছিল, সে একটা জাস্ট সরাসরি পিআরপিপির সাথে যুক্ত হয়ে এএমপি করতে পারে। আবার গুয়ানিন, সেও পিআরপিপির সাথে যুক্ত হয়ে আইএমপি বা জিএমপি করতে পারে। হাইপোজ্যান্থিনও আইএমপি করতে পারে। তাহলে এভাবে প্রথম কথাটা হচ্ছে ডাইরেক্ট সেল বেস পাথওয়ে। একটু খেয়াল করে আগে বুঝি, এখানে অ্যাডেনিন অর্থাৎ নাইট্রোজেন বেস, কোনো সুগার নাই। আমরা আগের বার দেখেছি কত জটিল প্রসেসে হয়েছে, রাইবোজ ফসফেট তার সাথে এটা যুক্ত হয়ে। এবার সিম্পলি এটা তো ভগ্নাশেষ, আমার বডির ভগ্নাশেষ, যে অ্যাডেনিন আর গুয়ানিন 5 রাইবোসাইল পাইরোফসফেট, ফসফেট দুটো বাদ দিলে রাইবোজটা যুক্ত হয়ে অ্যাডেনিনটা হয়ে যায় অ্যাডেনিন অ্যাডিনোসিন মনোফসফেট, আর গুয়ানিন হয়ে যায় গুয়ানোসিন মনোফসফেট। আগেরটার মতো কিন্তু সেই 11টা স্টেপ লাগছে না। আমরা যখন নর্মাল সিনথেসিস করতে যাচ্ছিলাম তখন কিন্তু সিনথেসিস করতে গেলে 11টা স্টেপ লাগছে। এবার 11টা স্টেপ না, জাস্ট একটা স্টেপ। আমার ডিগ্রেডিং প্রোডাক্ট হিসেবে যে অ্যাডেনিন বা গুয়ানিন ছিল তার সাথে জাস্ট ফসফোরাইবোসাইল পাইরোফসফেট মিলে
অ্যাডিনিন মনোফসফেট, গুয়ানিন, অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট। সেকেন্ড, এটা একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু অ্যাডিনিন না, অ্যাডিনোসিন। অর্থাৎ ভাঙার পর এক পর্যায়ে যখন নিউক্লিওটাইড থেকে ফসফেট চলে যায় আমরা অ্যাডিনোসিন পাই, আর গুয়ানোসিন মনোফসফেট থেকে ফসফেট গুয়ানোসিন পাই। এর সাথে কিন্তু আর রাইবোজ যোগ করতে হবে না, শুধু ফসফেট যোগ করলেই হবে। এই যে অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যোগ করলে অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিনের সাথে একটা ফসফেট যোগ করলে গুয়ানোসিন মনোফসফেট। তাহলে এটাকে আমরা বলি স্যালভেজ বাই নিউক্লিওসাইড কাইনেজ পাথওয়ে। এখানে হয় ফসফোরাইলেশন অফ পিউরিন নিউক্লিওটাইড। আগের বার ফসফোরাইবোসাইল পাইরোফসফেট যোগ করতে হয়েছিল, এবার শুধুমাত্র ফসফেট যোগ করতেছি, শুধুমাত্র ফসফেট। তাহলে একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে কাইনেজ পাথওয়ে। পাইরিমিডিনের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। তো যদি শর্ট নোট হিসেবে পিউরিন স্যালভেজ পাথওয়ে আসে তো এই দুটো পাথওয়ে দিব, আর যদি শর্ট নোট হিসেবে পাইরিমিডিন স্যালভেজ পাথওয়ে আসে, এটা শেষ হয়ে মোটামুটি শেষের দিকে। এইবার আমরা একই কথা, টু পাথওয়ে ফর পাইরিমিডিন স্যালভেজ পাথওয়ে। আগে দুটো ছিল পিউরিন স্যালভেজ পাথওয়ে, এটা পাইরিমিডিন স্যালভেজ পাথওয়ে। একটা ডাইরেক্ট, আগের মতো ডাইরেক্ট স্যালভেজ পাথওয়ে। একই কথা, নাইট্রোজেন আর বেস সাইটোসিন আর ইউরাসিল পিআরপিপির সাথে যুক্ত হয়ে সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট। সো ফসফোরাইলেশন অফ ফ্রি পাইরিমিডিন বেস বাই পিআরপিপি, এটা ডাইরেক্ট স্যালভেজ পাথওয়ে। আর সেকেন্ড ওই কাইনেজ পাথওয়ে, স্যালভেজ পাথওয়ে বাই কাইনেজ সিস্টেম। এটা হচ্ছে নিউক্লিওসাইড গুলোর সাথে শুধু ফসফেট যোগ হবে, যেমন সাইটিডিনের সাথে ফসফেট, তাহলে সাইটিডিন মনোফসফেট, ইউরাডিনের সাথে ফসফেট, ইউরাডিন মনোফসফেট, থাইমিডিনের সাথে ফসফেট, থাইমিডিন মনোফসফেট। স্যালভেজ বাই নিউক্লিওসাইড কাইনেজ, জাস্ট ফসফোরাইলেশন। পিউরিন আর পাইরিমিডিন যেটাই আসছে সেটাই জন্য দুটো পাথওয়ে, এই জন্য আমি পাশাপাশি দিয়েছি। একদম শেষ পর্যায়ে আমাদের লেকচার। স্যালভেজ পাথওয়ে যদি শর্ট নোট আসে পিউরিন বা পাইরিমিডিন, প্রথমে ডেফিনিশনটা দিলাম, এরপর ওই স্যালভেজ পাথওয়ে কি হয় একটা মূলনীতি দিলাম, এরপরে দুই টাইপের স্যালভেজ পাথওয়ে, লাস্ট ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স অফ স্যালভেজ পাথওয়ে। আমি মুখে যে কথাটা বললাম যে কাচের ফ্যাক্টরি বা প্লাস্টিকের ফ্যাক্টরিতে র মেটেরিয়াল দিয়ে তৈরি করতে গেলে কত এনার্জি, এটিপি দরকার, এটিপি দরকার, এটিপি দরকার, 11টা স্টেপে কত এটিপি দরকার, কত এটিপি দরকার, জিটিপি দরকার। আবার পাইরিমিডিন তৈরি করতে যাবো এটিপি দরকার, তারপরে এখানে ইসে দরকার, এই যে এখানে এটিপি দরকার, এখানে এত খরচ না করে যদি আমি স্যালভেজ ওয়ে আমি যেটা আমার ডিগ্রেডিং প্রোডাক্ট গুলোকে রিইউজ করি, তাহলে আমার এনার্জি খরচটা কমে যাবে। এই একই কারণে আমাদের কোম্পানিগুলো ফেরিওয়ালাদের কাছ থেকে, আসলে ফেরিওয়ালাদের কাছ থেকে নেয় হচ্ছে ভাঙারির দোকানরা, আর ভাঙারির দোকানরা ওই কোম্পানির কাছে প্রচুর পরিমাণে ওটা বিক্রি করে দেয়। তাতে ওদের দেখা যায় কাঁচামাল কিনে তৈরি করতে গেলে যে খরচটা হয় ওই খরচে অনেক কম খরচ পড়ে। তাহলে সিগনিফিকেন্সটা কি? Importance of purine or pyrimidine sulfate pathway. The purine or pyrimidine sulfate pathway is an energy saving process. আমরা যেমন এখন লাইট এনার্জি সেভিং ইউজ করি, যে এত খরচ না করে কম, এটা ঠিক এটা মিলবে না, কিন্তু এটা একটা এনার্জি সেভিং। ওই কোম্পানি সে মূল উপাদান না দিয়ে করে সে যেটা ডিগ্রেডেড প্রোডাক্ট সেটাকে আবার ইউজ করছে। So purine and pyrimidine sulfate pathway is an emergency saving process. যেহেতু since for synthesis of purine and pyrimidine ring big amount of energy is required, অর্থাৎ আমার নিউ র ম্যাটেরিয়ালস থাকে যদি আমাকে পিউরিন বা পাইরিমিডিন রিং বা নিউক্লিওটাইড করতে হয়, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড হয়।
শেষ আমাদের আজকে স্লাইড শেষ। আসলে দুটো ক্লাস একসাথে হয়ে একটু লম্বা হয়ে গেল। কারণ আগের ক্লাসটা একটু রিভিউ করতে যে প্রায় পুরোটাই রিভিউ করতে হয়েছে। আর টপিকসটাও একটু বিদঘুটে টাইপ। আমার নিজেরও পড়তে বা পড়াতে গেলে একটু লাগে। আ খারাপই লাগে যে স্টুডেন্টদের বুঝতে একটু সমস্যাই হওয়ার কথা। কারণ একটু জটিল, জটিল গুলো। তো তারপরেও একটু মনোযোগের সাথে যারা দেখেছো বা যারা ফিগার গুলো দেখেছো, তারা আশা করি পারবা যারা উঠাতে পারছো বা বইকে। তো আশা করি আমাদের পরের ক্লাসগুলো আর এত জটিল হবে না। এরপরে আমাদের কমন আইটেম গুলো চলে আসবে। নেক্সট ক্লাসে আমি ডিএনএ দিয়ে শুরু করব। ডিএনএ, আরএনএ ওগুলো সহজ হবে এবং কারণ ওগুলো তোমরা নিজেরা যখন পড়েছো তখন অনেকটা সহজে বুঝেছো। আবার আমরা যারা ডাক্তার হয়ে গেছি বা সিনিয়র তাদেরও এই নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এতটা মনে না থাকলেও ডিএনএ, আরএনএ গুলো মোটামুটি মনে আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ডিএনএ নিয়ে ডিসকাস করব। থ্যাংকস আজকের মতো। আমরা শেষ করছি। নেক্সট ক্লাস আগামী শনিবার আল্লাহ চায় তো অন্য কোনো সমস্যা না থাকলে এই ১২ টার দিকে আমরা নেক্সট ক্লাস, থার্ড ক্লাস আমরা ডিএনএ ক্লাস করব আশা করি।